আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা আজকে রাইট ফর্ম অফ ভার্ব এই টপিকটা নিয়ে ডিসকাস করব। মূলত রাইট ফর্ম ভার্ব মানে কি বুঝতে পারছো, যে ভার্বের সঠিক ফর্ম। এবং আমি টেন্সের ক্লাস থেকেই বলে আসছিলাম যে টেন্স অনেকটা রাইট ফর্ম ভার্বের পার্ট। রাইট ফর্ম ভার্ব ইটসেলফ ইজ রাইট ফর্ম ভার্বের পার্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট ফর্ম ভার্বের পার্ট। আরও 2-4টা টপিক রাইট ফর্ম ভার্বের পার্ট। তবে আমরা আজকে রাইট ফর্ম ভার্বের পার্টে স্পেসিফিক কিছু পয়েন্ট নিয়ে কথা বলবো, যেগুলো তোমাদের পরীক্ষায় খুব কাজে দেবে এবং আমাদের প্র্যাকটিক্যাল লাইফেও খুব বেশি কাজে দেবে। আসো, রাইট ফর্ম অফ ভার্ব। বলেছিলাম রাইট ফর্ম ভার্ব মানে কি, ভার্বের সঠিক ফর্ম। এই টপিকটা তোমাদের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ। আশা করছি আজকের ক্লাসটি শেষ পর্যন্ত তুমি দেখলে পরে তোমার মনে কোনো কনফিউশন ইনশাআল্লাহ একটুও থাকবে না, এবং তুমি নিজেকে বস ফিল করবা এই টপিকটার উপর। যেভাবে এই প্রশ্ন আসুক তুমি আনসার করতে পারবে উইদাউট এনি হেজিটেশন অ্যান্ড ডাউট। তো রাইট ফর্ম ভার্ব করার আগে আমি যেই পয়েন্টটা তোমাদেরকে বলবো সেটা হলো, তোমরা নিশ্চয়ই জেনে থাকো ভার্বের একটা শ্রেণীবিভাগ আছে, সেটা হলো ফাইনাইট ভার্ব, একটা হলো নন ফাইনাইট ভার্ব। তো তোমাদেরকে যদি আমি প্রশ্ন করি যে ফাইনাইট ভার্ব আর হলো নন ফাইনাইট ভার্ব কাকে বলে, যদিও কাকে বলাটা দিয়ে তোমাদের পরীক্ষার প্রশ্ন আসবে না যে ফাইনাইট ভার্ব কাকে বলে উদাহরণ সহ বিস্তারিত লেখো 2 মার্কস, এমনটা হবে না। তোমাদের শুধু জেনে যেতে হবে ফাইনাইট ভার্বের বাংলা হলো সমাপিকা ক্রিয়া আর নন ফাইনাইট ভার্বের বাংলা হলো অসমাপিকা ক্রিয়া। আচ্ছা, আমি বাংলা না যাই। এখন ফাইনাইট ভার্ব চিনব কিভাবে? অনেক বইতে অনেক ধরনের রুলস রেগুলেশন লেখা থাকে। আমি একটা কথায় তোমাদেরকে ফাইনাইট ভার্বের বেসিক বিষয়টা বলে দিব। আমি একটা সেন্টেন্স লিখি। ধর আমি লিখলাম যে দে কেম হিয়ার, তারা এখানে এসেছিল। বাক্যটা পাস্ট ইনফিনিট টেন্স, তাই না? ইয়েস। তো আমার প্রশ্ন হলো, এই বাক্যের কেম ভার্বটা পাস্ট ফাইনাইট ভার্ব, কেম ভার্বটা ফাইনাইট ভার্ব, এই জন্য সিটা বড় হাতে রেখেছি। ফাইনাইট ভার্ব চিনব কিভাবে? বাক্যের ভার্বটা দেখে যদি আমি টেন্স আইডেন্টিফাই করতে পারি তবে বাক্যের ভার্বটা ফাইনাইট ভার্ব। আবার বলছি, বাক্যের ভার্বটা দেখে তুমি যদি বলতে পারো এই বাক্যটা অমুক টেন্স, তবে সেই ভার্বটা ফাইনাইট ভার্ব। তাহলে আসো, দে কেম হিয়ার, তারা এখানে এসেছিল। এই কেম ভার্বটা কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? নিশ্চয়ই ফাইনাইট ভার্ব। বুঝতে পেরেছি না? ইয়েস। এবার নন ফাইনাইট ভার্ব কাকে বলে? উল্টাটা। বাক্যের ভার্বটা দেখে যদি আমি বলতে না পারি, বা যে ওয়ার্ডটা, একটা ওয়ার্ড তোমাকে আমি বলবো, এই ওয়ার্ডটা দেখে তোমাকে বলতে হবে এই সেন্টেন্সটা কোন টেন্স। যদি বলতে না পারো তবে সেই ভার্বটাকে আমরা বলবো নন ফাইনাইট ভার্ব। যেমন আমি তোমাদের জন্য লিখছি, ধরো দে দে দিয়ে যেহেতু লিখছি আমরা, দে ওয়ান্টেড টু গো দেয়ার, তারা সেখানে যেতে চেয়েছিল। তো আমার প্রশ্ন হলো এটা না, আমার প্রশ্ন হলো যদি তোমাকে বলি এই গো ভার্বটা ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব, বলো তো। গো ভার্ব তো এটার সাথে একসাথে লেখা, শুধু গো একা না। আমার পয়েন্ট হলো কি, এখানে যদি তোমাকে বলি টু গো, এই ভার্বটা কোন ভার্ব, ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব? নিশ্চয়ই না। খেয়াল রাখতে হবে, এখানে আমি ওয়ান্টেডটা ধরো মুছে দিলাম, ওয়ান্টেড এখানে একটা আছে। এখন তোমাকে যদি বলি আমি ওয়ান্টেড রেখে দিয়ে দে টু গো দেয়ার, তুমি কি এই বাক্যের কোনো ভাব মানে কোন টেন্স বলতে পারবে? পারবে না। কিন্তু তাহলে দেখো, যেই ভার্বটা দেখে আমরা টেন্স বলতে পারছি না সেটা নন ফাইনাইট ভার্ব। তাহলে এটা হলো নন ফাইনাইট ভার্ব। তাহলে আমি এখানে রেখেছিলাম কি জানো, ওয়ান্টেড, দে ওয়ান্টেড। এবার যদি প্রশ্ন করি যে ওয়ান্টেড কি ফাইনাইট ভার্ব নাকি নন ফাইনাইট ভার্ব, নিশ্চয়ই বলবো ফাইনাইট ভার্ব। কেন বলবা? কারণ ওয়ান্টেড দেখে বলতে পারছি বাক্যটা পাস্ট ইনডিফিনিট টেন্স। ফলে বাক্যের ভার্বটা দেখে যদি বলা যায় এটা অমুক টেন্স, তবে সেটা ফাইনাইট ভার্ব। আর যদি ভার্বটা দেখে বলা না যায় এটা কোন টেন্স, ফলে সেটা নন ফাইনাইট ভার্ব। এখন কেন বলছি ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্বের কথা কেন আলোচনা করছি, তাই না? আমরা আজকে মূলত রাইট ফর্ম ভার্বের একবার বেসিক যে পয়েন্ট সেটা হলো নন ফাইনাইট ভার্ব, বা যেটাকে আমরা বলি অনেকটা ইনফিনিটিভ। হ্যাঁ, নন ফাইনাইট ভার্ব অনেকটা পার্ট আছে, ইনফিনিটিভটা খুব বড় একটা পার্ট, সেটা আমাদের ডিসকাশন একটা পার্ট থাকবে। এই জন্য মূলত আমি আলোচনায় নিয়ে এসেছি। এবার আসো, তোমাদেরকে আমি যদি বলি নর্মাল কথা, একটা সিম্পল সেন্টেন্সে ভার্ব থাকবে কয়টা? একটা। এটা আমরা সবাই জানি। যেমন আমি যদি বলি যে আই এম এ ছাত্র, বাক্যটা একটা সিম্পল সেন্টেন্স মানে কি, একটা সাবজেক্ট থাকবে, একটা অবজেক্ট, একটা ভার্ব থাকবে, একটা অবজেক্ট থাকবে, বা আর অনেক কিছু থাকবে। অথবা আমি লিখলাম ধরো আই রাইট আ লেটার, আমি একটা চিঠি লিখি। এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স, এটা একটা সিম্পল সেন্টেন্স। এখন এই দুটো বাক্যে একটা ফাইনাইট ভার্ব আছে,
একটা ফাইনাইট ভার্ব আছে, ভার্ব কিন্তু একটা। আমরা ভার্ব বলতে মতো ফাইনাইট ভার্বকেই রেফার করি। তো আমার প্রশ্নটা হলো, একটা সিম্পল সেন্টেন্সে ভার্ব থাকবে কয়টা ভাইয়া? একটা। যদি কোনো সেন্টেন্সে দুটা ভার্ব চলে আসে, যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটা ভার্ব চলে আসে, তখন আমরা করব কি? তখন আমরা সেকেন্ড যে ভার্বটা আছে চলে এসেছে, আমরা সেকেন্ড ভার্বটাকে হয়তো ইনফিনিটিভ করতে হবে, নয়তো জিরান করতে হবে। একটা বাক্যে ফাইনাইট ভার্ব থাকবে একটা। যদি কখনো একটা সিম্পল সেন্টেন্সে দুটো ভার্ব চলে আসে, তখন সেকেন্ড ভার্বটাকে কি করতে হবে? ইনফিনিটিভ করতে হবে। ইনফিনিটিভ মানে কি জানো তো সবাই? ইয়েস, ভার্বের আগে টু যুক্ত করে দিতে হবে, অথবা জিরান মানে কি ভার্বের পরে আইএনজি যোগ করতে হবে। এই দুটো প্যাটার্নে আমরা সেকেন্ড ভার্বটাকে একবারে নর্মাল প্যাটার্নে নিয়ে আসবো। আমি ধরো একটা সেন্টেন্স লিখছি, দুটো সেন্টেন্স লিখবো। আমি লিখলাম যে আই কেম হিয়ার ফর বাই, নাকি বাইং সামথিং। তোমরা কি দিবা? নর্মাল কথা তোমরা বলবো যে ভাইয়া এটা তো সিম্পল সেন্টেন্স দেখাই যাচ্ছে, ফলে কেম একটা ফাইনাইট ভার্ব আছে, আর একটা ভার্ব যখন আমরা বাই এর মতো দেখতে পাচ্ছি, ফলে শুধু বাই লেখা যাবে না, আইএনজি দিতে হবে। মানে আইএনজি অ্যাড করতে হবে অথবা ইনফিনিটিভ অ্যাড করতে হবে। একটা বাক্য লিখছি, ধরো এখানে লিখছি, এটা নিচে নিচে লিখি, কাছাকাছি লিখলে তোমাদের বুঝতে সহজ হবে। ধরো আমি লিখলাম যে আই ওয়ান্ট টু গো, আই ওয়ান্ট টু গো। দেখো এখানে ওয়ান্ট একটা ফাইনাইট ভার্ব, ভার্ব কিন্তু এখানে এটা ফাইনাইট ভার্ব হলো ওয়ান্ট। এখন টু গো যেহেতু একটা ভার্ব, একটা বাক্যটা হলো সিম্পল সেন্টেন্স, আই ওয়ান্ট টু গো সিম্পল সেন্টেন্স। এখানে ভার্ব আছে ওয়ান্ট এবং গো দুটা। কি করতে হবে যেন বলছিলাম? সেকেন্ড ভার্বটাকে আমরা হয়তো ইনফিনিটিভ করব, নয়তো জিরান করব। ইনফিনিটিভ অথবা কি জিরান্ট, দুটো একটা বানাবো। ইনফিনিটিভ মানে কি? ভার্বের টু প্লাস ভার্ব হলো ইনফিনিটিভ, এটা তোমরা সবাই নিশ্চয়ই জানো। আমি তারপর লিখে দিচ্ছি ভার্ব প্লাস আইএনজি মানে হলো জিরান্ট। এটা হলো আজকের ক্লাসের একবারে বেসিক কথাটা, আশা করি সবাই বুঝতে পেরেছো, তাই না? এবার আমরা মূল কাজে যাই। এখন প্রশ্নটা হলো ভাইয়া, একটা সিম্পল সেন্টেন্সে যখন দুটা ভার্ব চলে আসবে, আপনি বলছেন সেকেন্ড ভার্বটাকে আমরা ইনফিনিটিভ করব অথবা জিরান করব। এখন আমি কি ইচ্ছে মতো করবো? ইচ্ছে মতো করা যাবে না। তাহলে কি করতে হবে? ইংলিশের কিছু স্ট্যান্ডার্ড প্যাটার্ন আছে, কিছু ভার্ব আছে, এই ভার্বগুলোর পর আরেকটা ভার্ব আসলে ইনফিনিটিভ করতে হয়, কিছু ভার্ব আছে এই ভার্বের পর আরেকটা ভার্ব আসলে জিরান করতে হয়। সেগুলোকে আমি দেখাবো নিশ্চয়ই, আরো প্রাসঙ্গিক কিছু বিষয় আছে সেগুলো দেখাবো। তাহলে আমরা শুরু করছি। দেখো লেখা আছে টু প্লাস ভার্ব ইনফিনিটিভ, তোমরা সবাই জানো। বিশেষ পরীক্ষা এসছে, দেখো বিশেষ পরীক্ষার মতো পরীক্ষা এসছে। এবং আজকে আমি যে দুটা পয়েন্ট নিয়ে কথা বলবো, একবার বড় দুটা পয়েন্ট, যেখান থেকে তুমি প্রশ্ন নিশ্চিত পাবা। তুমি আইদার যে কোনো একটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা প্রশ্ন পাবা, অথবা তুমি মেডিকেল ভর্তি পরীক্ষা এবং বিশেষ পরীক্ষায়, চাকরি পরীক্ষায় এই প্রশ্নটা অনেকটা কমন পেয়ে যাবা। দেখো টু প্লাস ভার্ব মানে ভার্বের আগে টু যুক্ত করলে আমরা ইনফিনিটিভ বলি। এখন প্রশ্ন হলো, দেখো হি অ্যাডভাইজড মি ড্যাশ স্মোকিং। এখন অ্যাডভাইজ একটা ভার্ব, তারপর আরেকটা ভার্ব আছে দেখতে পাচ্ছি গিভিং, টু গিভ, গিভিং, ফ্রম গিভিং, মানে আরেকটা ভার্ব আছে, এই গিভ একটা ভার্ব আছে, এটা মূল ফর্ম হলো গিভ। এখন আমরা এই গিভ ভার্বটাকে কোন প্যাটার্নে লিখবো? টু প্লাস ভার্ব লিখবো নাকি ভার্ব প্লাস আইএনজি মানে জিরান লিখবো? কোনটা লিখবো? ইচ্ছা মতো লেখা যাবে কিনা? ইচ্ছা মতো লেখা যাবে না। যদি কেউ ইচ্ছা মতো লিখতে চাও, তবে তোমাকে ইংলিশ রিডিং পড়ার হ্যাবিট করতে হবে, মানে তুমি ইংলিশ একটু রিডিং পড়তে হবে। এখন তোমাকে রিডিং পড়ার কথা মানে এই না যে তোমাকে বলবো না যে ডেইলি স্টার পত্রিকা পড়া শুরু করো। হ্যাঁ, ডেইলি স্টার পত্রিকা বা এরকম পত্রিকা পড়া শুরু করতে পারো, তবে আফটার গেটিং ইউ চান্স, বিশ্ববিদ্যালয় মেডিকেলে চান্স পাওয়ার পর অভ্যাসে টার্ন করতে পারো ইংলিশ রিডিং পড়ার, পত্রিকায় পড়তে পারো ইংলিশ রিডিং পড়ার। একবারে ভালো উপায়টা হলো ইংলিশ পত্রিকা পড়া, কন্টেম্পোরারি। তো এখন তুমি কি রিডিং পড়বে? কঠিন কাজ না, তুমি গ্রামার যা পড়ছো আনসার সহ পুরো সেন্টেন্সটাকে 2-3 মিনিট রিডিং পড়ো, তাতে তুমি ন্যাচারালি কিছু প্রশ্নের আনসার করে ফেলতে পারবে। আসো আমরা আনসার করছি। হি অ্যাডভাইজড মি, এখন আমি কি গিভিং দিব নাকি টু গিভ দিব? ইয়েস, আনসার হবে হি অ্যাডভাইজড মি টু গিভ আপ স্মোকিং। কারণ কি, অ্যাডভাইস ভার্বের পর আরেকটা ভার্ব যখন আসবে, ওই ভার্বটাকে আমরা ইনফিনিটিভ করতে হয়। হি অ্যাডভাইজড মি টু গিভ আপ স্মোকিং। ওই যে বলছিলাম ইংলিশ রিডিং কিভাবে পড়বা, উত্তর তো পাই গেছো বি, তাই না? এবার তুমি এই উত্তরটাকে এখানে বসিয়ে 2-3 বার রিডিং পড়ো, তোমার লেখাও ভালো হয়ে যাবে ন্যাচারালি। আসো, হি অ্যাডভাইজড মি টু গিভ আপ স্মোকিং। এবং গিভ আপটা খুব ইম্পর্টেন্ট একটা গ্রুপ ভার্ব। গিভ আপ মানে কি জানো তো? ত্যাগ করা, গিভ আপ। ইউ শুড গিভ আপ, এক্সাম্পলটা এভাবে থাকে যে ইউ শুড গিভ আপ স্মোকিং, তোমার স্মোকিং করার অভ্যাসটাকে সরে ফেলতে হবে। আসো, তাহলে আমি বোঝাতে পেরেছি কোনগুলো করতে হবে। এখন এই যে কিছু কাজ আছে, যে ভার্বগুলোর পর আরেকটা ভার্ব আসলে ইনফিনিটিভ করতে হবে, লেখা আছে এই ভার্বগুলোর পর ইনফিনিটিভ হয়। এখন এই ভার্বগুলো কি করবা? মুখস্থ করবা না, তার আগে একবার রিডিং করো আমার সাথে। এগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিটারমিন, ডিমান্ড, এক্সপেক্ট, ইন্টেন্ড, ডিজার্ভ, ওয়ান্ট, ফরগেট, প্রমিস, ফেল, প্রিটেন্ড, এগুলো ইম্পর্টেন্ট ভার্ব। পাশাপাশি আমি তোমাদেরকে দেখিয়ে দিব একবার এগুলো ডিরেক্টলি ক্লিফস্টোফেল থেকে নেওয়া। ক্লিফস্টোফেল, টো এ ফেল,
ক্লিফটফেল থেকে নেওয়া, একবার হুবহু কপি করা ওখান থেকে। Agree, attempt, claim, decide, demand, desire, expect, fail, forget, hesitate, hope, intend, learn, need, offer, plan, prepare, pretend, refuse, seem, strive, tend, want, wish। এখন বলো ভাইয়া এগুলো কি করবো, মুখস্থ করবো না? আমার পয়েন্ট হলো তুমি এই ভার্বগুলোকে একাধিকবার পড়বে, মানে যেগুলোকে মুখস্থ করার কথা আমরা বলি, আমি পার্সোনালি ফিল করি এগুলোকে মুখস্থ না বলে বারে বারে করার কথাটা বলি। একটা কাজকে বারে বারে যদি করি কাজটা সহজ হয়ে যায়, কম্পেয়ার টু এক বসায় মুখস্থ করে 5 দিন আর টাচ না রাখা। তাহলে এই ভার্বগুলোকে তুমি বারে বারে একটু পড়ার চেষ্টা করবে। যেটা করতে পারো তোমরা, এই যে ভার্ব মানে এমন যদি কোনো বক্স থাকে, আজকে আমি 2টা বক্সের কথা বলবো, এই ভার্বগুলোকে তুমি তোমার একটা ছোট একটা পেজে লিখে তোমার টেবিলের দেয়ালে অ্যাটাচ করে রাখতে পারো, বা যেখানে তুমি মোটামুটি ঘোরাফেরা করো, তোমার টেবিল, তোমার খাবার টেবিল, কোনো একটা জায়গায় অ্যাটাচ করে রাখতে পারো। দেখবা 10-15-20 দিন একটু যদি উঠতে বসতে চোখে চোখে রাখো, আস্তে আস্তে কিন্তু এটা তোমার আয়ত্তে চলে যায়। আরেকটা টুইস্ট হলো, তুমি ইম্পর্টেন্ট কিছু ভার্ব আমি বলে দিচ্ছি, এগুলো একটু খেয়াল করলে হয়ে যাবে। দেখো এখানে ভর্তি পরীক্ষা ডিসাইড দিয়ে প্রশ্ন এসেছে, আর ন্যাচারালি তুমি আনসার করতে পারো। যদি আমি তোমাকে প্রশ্ন করি যে আই ডিসাইডেড টু গো or নাকি গোয়িং, I decided to go নাকি গোয়িং, আমি একবারে হলফ করে বলতে পারছি আমার সামনে যারা বসা আছে তারা আমাদের সমাজের সবচেয়ে এলিট ক্লাসের স্টুডেন্ট। যারা দেখছো তোমরা আমাদের সমাজের, আমাদের কালচারের ভালো স্টুডেন্টদের এক ঝাঁক। তুমি আন্দাজ বলে ফেলবো যে ভাইয়া উত্তর তো টু গো, কিসের গোয়িং হবে, গোয়িং হওয়ার কোনো স্কোপ নাই, কারণ আমরা ন্যাচারালি বলি। তাহলে আই ডিসাইডেড টু গো। তাহলে এমন অনেক ভার্ব আছে যেগুলো তুমি একবার এই বক্স মুখস্থ করতে পারো, তুমি ন্যাচারালি এনে পারো। ডিসাইড একটা ভার্ব পরীক্ষার প্রশ্ন এসেছে, ফেল দিয়ে বেশি এসেছে পরীক্ষায়, ইন্টেন্ট দিয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছে, প্রিটেন্ড দিয়ে, রিফিউজ দিয়ে পরীক্ষায় প্রশ্ন এসেছে, টেন্ড দিয়ে। আমার দেখা এগুলো একবারে বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো নিশ্চয়ই কাজে দিতে পারে। এই ওয়ান্ট, এগুলো একটু বেশি নজর রাখবা। কিছু সেন্টেন্স লেখা আছে ফ্রম ক্লিফটফেল, ইউ ক্যান রিড আউট উইথ মি। জন এক্সপেক্টস টু বিগিন, দেখো এক্সপেক্ট একটা ভার্ব, আরেকটা ভার্ব আসবে, তখন ইনফিনিটিভ করে ফেলতে হবে, কারণ কি এক্সপেক্টের পর আরেকটা ভার্ব আসলে ইনফিনিটিভ করে ফেলতে হয়। এক্সপেক্টের ভার্ব লেখা আছে কোথায়, দেখো এক্সপেক্ট। তাহলে জন এক্সপেক্টস টু বিগিন স্টাডিং ল নেক্সট সেমিস্টার। নেক্সট সেন্টেন্স, মেরি লার্ন, লার্ন একটা ভার্ব আছে, মেরি লার্ন টু সুইম ওয়েন শি ওয়াজ ভেরি ইয়াং। নেক্সট, দ্য বাজেট কমিটি, কমিটি বানানটা খুব ইম্পর্টেন্ট, সবাই একটু খাতায় লিখবা নিশ্চয়ই। এখন কমিটি পরীক্ষা এসছে স্পেলিং আকারে, COMMITTEE, COMMITTEE, কমিটি সবাই লিখো, COMMITTEE, কমিটি। দ্য বাজেট কমিটি ডিসাইডেড, দেখো ডিসাইডেড টু পোস্টপোন দিস মিটিং। নেক্সট, দ্য প্রেসিডেন্ট উইল অ্যাটেম্পট টু রিডিউস, রিডিউস মানে কমানো, লোয়ার ডাউন। দ্য প্রেসিডেন্ট উইল অ্যাটেম্পট টু রিডিউস ইনফ্লেশন ইন দ্য নেক্সট 4 years। নেক্সট যাচ্ছি তোমাদের সাথে নিয়ে একটা ইজি কোশ্চেন, পরীক্ষা এসছে, ইট ওয়াজ ডিফিকাল্ট ড্যাশ ইন এক্সাম। এটা মনে হয় আমি খুব রুল পড়াতে হবে না, তোমরা অটোই পেরে যাবা। আনসার কি হবে? ইট ওয়াজ ডিফিকাল্ট ড্যাশ ইন এক্সাম। পাস, পাসিং, পাস্ট অর টু পাস, হোয়াট উড বি ইউর আনসার? ইয়েস, আমি নিশ্চিত তোমরা সবাই আনসার ডি বলবা যে ভাইয়া ইট ওয়াজ ডিফিকাল্ট টু পাস ইন এক্সাম, এটা আমাদের রুল পড়াতে হবে না। নিশ্চয়ই ইট ইজ ইজি টু লার্ন, ইট ইজ ডিফিকাল্ট টু থিঙ্ক, তাই না? তার মানে এই ডিফিকাল্টের মতো অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে যাদের পর একটা ভার্ব আসলে ইনফিনিটিভ বানাতে হয়। সেগুলো কি কি? আমরা ম্যাক্সিমাম ওয়ার্ডগুলো খুব সচরাচর ব্যবহার করি এমন কিছু অ্যাডজেক্টিভ আমি দেখাবো এখনই। এই দেখো ডিরেক্টলি না কোট, আনসার হবে নিশ্চয়ই ডি, ইট ওয়াজ ডিফিকাল্ট টু পাস ইন এক্সাম। কোথা থেকে নেওয়া হয়েছে? ক্লিফটফেল থেকে একবার বক্সটা নিয়েছি আমি তোমাদের দেখানোর জন্য। অ্যাংশাস, ভার্বগুলোর পর অ্যাংশাস, এবং যে ভার্বগুলো এগুলো আমরা আমাদের পার্সোনাল লাইফে খুব বেশি ব্যবহার করি, অ্যাডজেক্টিভগুলো, ভার্ব তো না, অ্যাডজেক্টিভ, সরি। অ্যাংশাস, বোরিং, ডেঞ্জারাস, হার্ড, ইগার, ইজি, গুড, স্ট্রেঞ্জ, প্লিজড, প্রিপেয়ার্ড, রেডি, এইবল, ডিফিকাল্ট, কমন, ইউজুয়াল, সবগুলো অ্যাডজেক্টিভ। এগেন আগের মতো মুখস্থ করা যাবে না, দরকার নাই ভাই কষ্ট করে। এগুলোকে তুমি একাধিকবার রিডিং করো, একটু কোথাও অ্যাটাচ করে রাখো। তুমি বলো ভাইয়া আমার তো তাহলে পুরো ঘর মনে হয় আপনার কথা মতো যদি সাজাতে চাই পুরো ঘরে আমার মানে লেখা পড়ে যাবে না। তুমি এগুলো করতে পারো, 5-7-10 দিন পর দেখবে এটা তোমার অটো তোমার আয়ত্ত চলে এসছে। তখন তুমি ওই পুরাতনগুলোকে তোমার একটা ফাইলে লিখে দিতে পারো, একটা দিন তুমি এসে আবার একটু রিভিউ করবা 1 সপ্তাহ পর, এটা করতে পারো। আচ্ছা তাহলে এদের পর কি হবে? ইনফিনিটিভ হবে। দেখো অনেকগুলো সেন্টেন্স লেখা আছে, তো এখানে একটা টুইস্টও আছে, ওনার বলছে সেই টুইস্ট আমি তোমাদের জন্য একটু লিখবো আলাদা করে একটা স্লাইডে। দেখো এইবল টু, এইবল অর্থ কি বলতো? সক্ষম। ইয়েস, যদি তোমাদেরকে প্রশ্ন করি এইবল কোন পার্টস অফ স্পিচ, আমি কিন্তু পড়ে এসেছিলাম এইবল শব্দের অ্যাডজেক্টিভ। ইয়েস, এইবল শব্দটা অ্যাডজেক্টিভ। এখন এইবল অর্থ সক্ষম, এইবল অর্থ কি? বাংলা অর্থ সক্ষম, বাংলার কথা বোঝা যাচ্ছে নিশ্চয়ই, সক্ষম। এখন এইবল অর্থ সক্ষম, আবার আরেকটা শব্দ আছে ক্যাপেবল। কি? ক্যাপেবল, এটাও অ্যাডজেক্টিভ এবং এটার অর্থ সক্ষম। বলো ভাইয়া কেন বলছেন এই কথা? বলো একটা কারণ আছে। দেখো এই বলের পর প্রিপোজিশন কি হয়? টু হয়। এই বলের পর প্রিপোজিশন টু হয়, মানে 2 প্লাস ভার্ব হয়। এই বলের পর 2 প্লাস ভার্ব হয়। অন্যদিকে ক্যাপেবলের পর প্রিপোজিশন অফ হয়, তারপর ভার্বের সাথে আইএনজি হয়।
ভাইয়া এক্সাম্পল দেন। হ্যাঁ অবশ্যই এক্সাম্পল দিচ্ছি, টেনশন নাই। আসো আমি লিখলাম ধরো ইউ আর able to solve the math। দেখো তো পেয়ে গেছো কিনা? able একটা অ্যাডজেক্টিভ, অর্থ সমর্থ হওয়া, সক্ষম, এটাই বোঝাচ্ছে। তারপর হবে ইনফিনিটিভ। আমি যদি সেম কথাটাই লিখি ইউ আর ক্যাপেবল, এবার টু লেখা যাবে না, কি লিখতে হবে জানো? অফ। ইউ আর ক্যাপেবল অফ, সলভ লেখা যাবে না কাইন্ডলি লিখতে হবে? ইউ আর ক্যাপেবল অফ সলভিং দ্য ম্যাথ। দেখো দুটা সেন্টেন্সের মানে কিন্তু একই। দুটা সেন্টেন্সের মানে হলো তুমি এই অঙ্কটা সমাধান করতে, বা কি বলা যায়, সমাধান করতে সক্ষম। কিন্তু এই যে এই বল গ্রামাটিক্যাল প্যাটার্ন আছে, এই বলের পর হলো ইনফিনিটিভ, আর ক্যাপেবলের পর হলো প্রিপোজিশন অফ এবং ভার্বের সাথে আইএনজি। তাহলে এই সেন্টেন্স দুটো একটু পড়ো প্লিজ। ইউ আর এবল টু সলভ দ্য ম্যাথ, you are capable of solving the math. Again, you are able to solve the math and you are capable of solving the math. আশা করি বোঝাতে পেরেছি। able এর পর ইনফিনিটিভ, অর্থ সমর্থ সক্ষম, সেম অর্থ দেয় ক্যাপেবল, তারপর প্রিপোজিশন হবে অফ এবং ভার্বের সাথে কি হবে? আইএনজি। নেক্সট দুটো কোশ্চেন তোমার জন্য লেখা আছে। আই এম লাইকলি ব্ল্যাঙ্ক হোম, আনসার কি হবে? নেক্সট কোশ্চেন, হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন ড্যাশ মি, আনসার কি দিতে চাও তোমরা? একটু চিন্তা করো, আমি একটু সুযোগ দিচ্ছি চিন্তা করার। আই এম লাইকলি ব্ল্যাঙ্ক হোম, হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন ড্যাশ মি। ইয়েস, প্রথম প্রশ্নে লেখা আছে এম লাইকলি, তাই না? এম লাইকলি মানে কি? এম শব্দটা কি ভার্ব? খেয়াল আছে তো? বলেছিলাম বি ভার্ব, কিন্তু বি ভার্ব কোনগুলো? বি নিজের একটা বি ভার্ব, এটা হলো মা আর কি, বেস ফ্রম এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এগুলো হলো বি ভার্ব। তাহলে দেখো এখানে এম লাইকলি মানে কি? বি লাইকলি। খেয়াল রাখতে হবে এই যে বি লাইকলির পর যদি আরেকটা ভার্ব আসে তবে কি করতে হবে? আই এম লাইকলি, আমরা কি জিরান লিখবো নাকি ইনফিনিটিভ লিখবো? জিরান নাকি ইনফিনিটিভ? একটু পরে আমি স্লাইডে তোমাদেরকে দেখিয়ে দিব একটা প্যাটার্ন। এটা হলো হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন। দ্য ফার্স্টের সাথে তোমার পরিচিত আছো কি? প্রথম, দ্বিতীয়, তৃতীয়টাকে একটা নাম্বারের শ্রেণীবিভাগ আছে, যে কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার, এত কিছু আমি তোমাদেরকে বলতে যাবো না এখন। তোমাদেরকে শুধু বলবো যে কার্ডিনাল মানে হলো ক্রমবাচক না অঙ্কবাচক, অর্ডিনাল মানে ক্রমবাচক। তাহলে ক্রমবাচক মানে হলো এই যে দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড, দ্য নেক্সট, দ্য লাস্ট, দ্য ফোর্থ, মানে প্রথম, দ্বিতীয়, ক্রমবাচক যেটা। দ্য ফার্স্ট দ্বারা কিন্তু ক্রমবাচক বোঝায়। এই যে ক্রমবাচক যে সংখ্যাগুলো আছে, দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য লাস্ট, দ্য নেক্সট, দ্য ফোর্থ, দ্য ফিফথ, দ্য 100th, এদের পরে ইনফিনিটিভ হয় যখন একটা ভার্ব আসে। তাহলে আনসার কি হবে? লিখেছি আমি, দেখো বি লাইকলির পর ইনফিনিটিভ হয়। বি লাইকলির পর কি হবে? ইনফিনিটিভ। তাহলে আনসার কি হবে? আই এম লাইকলি টু গো হোম। এম লাইকলি মানে কি? সম্ভাবনা আছে, সম্ভাব্যতা বোঝায়। আই এম লাইকলি টু গো হোম মানে হলো আমি বাড়ি যাওয়ার সম্ভাবনা আছে, আমার ঘুম যাওয়ার সম্ভাবনা আছে, মানে কি? আই এম লাইকলি টু স্লিপ। আমার সাঁতার কাটার সম্ভাবনা আছে, আই এম লাইকলি টু সুইম। দেন আসো দ্য ফার্স্ট, এই যে লেখা আছে এখানে, দ্য ফার্স্ট, দ্য সেকেন্ড, দ্য থার্ড, দ্য নেক্সট, দ্য লাস্ট, দ্য অনলি, আরো যা আছে এটসেট্রা, এদের পর যখন একটা ভার্ব আসবে তখন সেটা কি করতে হবে? ইনফিনিটিভ। দেখো আনসার হবে হি ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু হেল্প মি, সে হলো প্রথম ব্যক্তি যে আমাকে হেল্প করেছিল, এটা বোঝাচ্ছে। তাহলে বোঝাতে পেরেছি নিশ্চয়ই। বি লাইকলির পর ইনফিনিটিভ হবে বি লাইকলি, বি মানে এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, বি ইনফিনিটিভ হবে আই এম লাইকলি টু গো হোম। আর দ্য ফার্স্ট, যেগুলোকে আমরা অর্ডিনাল নাম্বার বলছি, এদের পর আরেকটা ভার্ব যখন আসবে ইনফিনিটিভ করতে হবে। ইয়েস, ওকে, বুঝতে পেরেছি নিশ্চয়ই। যাচ্ছি এবার অ্যানাদার টু সুপার ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আনসার চিন্তা করো। ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য হাউস, এটা কিন্তু আমরা টেন্সের সঙ্গে কিন্তু বলে এসেছি। ইট ইজ হাই টাইম ড্যাশ দ্য হাউস। আরেকটা এখানেও আছে, ইট ইজ হাই টাইম। তবে একটু চিন্তা করে আনসার করতে হবে, একটু চিন্তা করো প্রথমত, দেন আমি আনসার তো নিশ্চয়ই বলছি। বাক্যের ওয়ার্ডগুলো, প্রশ্নটাকে একটু পড়ো, সেন্টেন্সটা রিডিং পড়ো। প্রথমটা দুটা প্রশ্নটা একটু পড়ো। প্রশ্নের মাঝে একটু ছোট একটা পার্থক্য আছে, একবারে ছোট, দুটা লেটারের একটা পার্থক্য আছে। দুটো লেটার তোমার আনসারকে এদিক ওদিক করে দিবে। আশা করে চিন্তা হয়ে গেছে। আসো, লেখা আছে ইট ইজ হাই টাইম। তোমাদেরকে আমি বলে এসেছিলাম টেন্সের ক্লাসে যে উইশ, তারপরে ইট ইজ টাইম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, আর অনেকগুলো অ্যাডভার্ব আছে যাদের পর এগুলো তো এক্সপ্রেশন ডিরেক্ট ইনফিনিটিভ হবে, সরি কি হবে? পাস্ট টেন্স হবে, পাস্ট ইনফিনিট টেন্স হবে। তাহলে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম আছে তো, ফলে বাক্যটা কোন টেন্স হবে? পাস্ট ইনফিনিট টেন্স। তবে একটা খেলা আছে, দেখো এদের পর পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। ভাই টেন্স মানে একটা বাক্য কিন্তু ফুল, তাই না? সামহ একটা বাক্য। ইয়েস, তো তোমাকে খেয়াল করতে হবে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি একটা সেন্টেন্স থাকে, সেন্টেন্স আছে কিভাবে বুঝবো?
নিশ্চয়ই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর একটা সাবজেক্ট থাকবে। দেখো একটা সাবজেক্ট উই একটা প্রনাউন আছে, তারপর আমি পাস্ট ইনফিনিটিভ লিখবো এবার। তাহলে ইট ইজ হাই টাইম উই লেফট দ্য হাউস, উই লেফট দ্য হাউস। আবার বলছি ইট ইজ হাই টাইম উই লেফট দ্য হাউস। এই পার্থক্যটা হয়তো তোমাদের অনেকের বুঝতে প্রবলেম হতে পারে। ইট ইজ হাই টাইমের পর যখন একটা সেন্টেন্স আসবে তখন আমি পাস্ট ইনফিনিটিভ লিখবো, ইট ইজ হাই টাইম উই লেফট দ্য হাউস। এরপরে সেন্টেন্সে কি আছে দেখো তো, ইট ইজ হাই টাইম, কোনো সাবজেক্ট নাই, অপশনও নাই, দেখো কোনো অপশনে কোনো সাবজেক্ট নাই, এখানেও নাই। এখন কি করবো? ইয়েস, এটাই বলছে স্যার, যদি সাবজেক্ট থাকে, ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট থাকে তবে পাস্ট ইনফিনিটিভ টেন্স। আর যদি সাবজেক্ট না থাকে, ডিরেক্টলি ইট ইজ হাই টাইম চলে আসে, তারপর সাবজেক্ট না এসে ডিরেক্ট ভার্ব আসে, তখন ভার্বটাকে আমরা ইনফিনিটিভ করে ফেলতে হবে। এই জন্য দুটো সেন্টেন্স পড়তে হবে আমার সাথে, পড়ো সবাই। ইট ইজ হাই টাইম উই লেফট দ্য হাউস, ইট ইজ হাই টাইম উই লেফট দ্য হাউস, ইট ইজ হাই টাইম টু লিভ দ্য হাউস। আবার বলছি তাহলে ইট ইজ হাই টাইমের পর পাস্ট ইনফিনিটিভ টেন্স হয়, তবে খেয়াল রাখতে হবে ইট ইজ হাই টাইমের পর সেন্টেন্স আসলেই তো পাস্ট ইনফিনিটিভ টেন্স হবে। ইয়েস, আর ইট ইজ হাই টাইমের পর যদি ডিরেক্টলি ভার্ব চলে আসে তবে আমরা নিশ্চয়ই ইনফিনিটিভ ব্যবহার করবো, ভার্বটাকে ইনফিনিটিভ বানাবো। আর যদি ইট ইজ হাই টাইমের পর একটা সাবজেক্ট দেখি দেন আমরা পাস্ট ইনফিনিটিভ টেন্সে যাব। লেখা আছে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট থাকলে পাস্ট ইনফিনিটিভ টেন্স, আর না থাকলে ইনফিনিটিভ। এতক্ষণ তো যা বললাম। নেক্সট জিরান্ডে চলে এসেছি আমরা, ইনফিনিটিভ পার্টটা অনেকটা শেষ। এবার জিরান্ড। জিরান্ড মানে কি? জিরান্ড মানে হলো, তোমরা জেনে থাকো, জিরান্ড মানে হলো ভার্ব প্লাস কি আইএনজি। ভার্ব প্লাস আইএনজি কে আমরা জিরান্ড জানি। এখন কখন আমি জিরান্ড, ওই যে শুরুতে বলেছিলাম একটা সিম্পল সেন্টেন্সে ভার্ব থাকবে একটি, যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব চলে আসে তখন সেকেন্ড ভার্বটাকে আমরা আইদার ইনফিনিটিভ করতে হবে অর জিরান্ড করতে হবে। এখন ইচ্ছা মতো করবো ভাইয়া না, বলেছিলাম ইনফিনিটিভ করার স্কোপগুলো কি কি হতে পারে সেগুলো দেখিয়ে ফেলেছি। এবার জিরান্ড করব কখন কখন সেগুলো আমি একে একে দেখাবো। আসো তোমাদের একটা প্রশ্ন করি, তো তোমরা অটো অ্যান্সার পেরে যাবা, মানে আমরা ন্যাচারালি কিছু জিনিস পারি। তোমাদের যদি প্রশ্ন করি আমাদের পরীক্ষার হলগুলোতে পরীক্ষার শেষ দিকে টিচার কি বলে? স্টপ টু রাইট। না, টিচার বলে স্টপ রাইটিং। এখন এটা মানে কি? স্টপ রাইটিং মানে লেখা বন্ধ করবো, আর লিখো না, টাইম আপ। এখন এই যে এখানেও আমাদের একটা প্রশ্নের মতো আছে, এই দেখো স্টপ, স্যার বলে স্টপ রাইটিং, স্টপ রাইটিং। দেখো এই যে স্টপ তারপর রাইটিং, দেখতে পাচ্ছ তো রাইটিং, রাইট একটা কিন্তু ভার্ব, বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স তো বলেছিলাম তাই না? ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দ্বারা শুরু হয়, যেমন গো দেয়ার, সেখানে যাও। স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ, সত্য কথা বলো, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তো স্টপ রাইটিং একটা ইম্পারেটিভ সেন্টেন্স। টিচার তোমাকে কি করছেন? আদেশ করছে স্টপ রাইটিং, ছেলেমেয়েরা লেখা বন্ধ করো। তাহলে স্টপ একটা ভার্ব, আরেকটা ভার্ব চলে আসছে, তখন সেকেন্ড ভার্বটাকে আমরা ইনফিনিটিভ নাকি জিরান্ড করবো। এখন ন্যাচারালি আমরা পারি স্টপ রাইটিং, শুনতে শুনতে অভ্যস্ত। এখন এই পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, স্টপের পর একটা ভার্ব যখন আসবে ভার্বটা আইএনজি হয়, স্টপ রাইটিং। আসো স্টপের মতো আর অনেকগুলো ভার্ব আছে যাদের পর আরেকটা ভার্ব আসলে আমরা জিরান্ড ধরি, জিরান্ড ধরতে হয়। একই কথা আমি বক্স দিব, প্লিজ কেউ মুখস্থ করার চেষ্টা করার দরকার নেই, একটু রিডিং পড়ো, দেয়ালে একটু অ্যাটাচ করো, 2-4 দিন পড়ার পর তোমার সহজ হয়ে যাবে। আনসার সহ প্রশ্নটাকে পড়ো এবং আমি তো কমন করে দিবই। আসো লেখা আছে জিরান্ড, ভার্ব প্লাস আইএনজি। জিরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি। আমি লিখেছি স্টপ রাইট নাকি টু রাইট নাকি রাইটিং নাকি টু রাইটিং, স্টপ রাইটিং। ইয়েস, এই ভার্বগুলো আমি লিখেছি যাদের পর আরেকটা ভার্ব আসলে ভার্বটাকে আমরা জিরান্ড কল্পনা করতে হয়, জিরান্ড ধরতে হয়। এখন আমি তোমাদের একবার ডিরেক্টলি ক্লিপস্টফেল থেকে দেখাবো, এই যে বক্সটা নিয়ে এসেছি তোমাদের জন্য। এদের পর আরেকটা ভার্ব যখন আসবে ওই ভার্বটির সাথে আইএনজি যোগ করতে হয়। কি ভার্বগুলো একটু রিডিং করো আমার সাথে? অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কান্ট হেল্প, কনসিডার, ডিলে, ডিনাই, এনজয়, ফিনিশ, মাইন্ড, মিস, পোস্টপোন, প্র্যাকটিস, কুইট, রিকল, রিপোর্ট, রিজাইন, রেজিস্ট, রেজিউম, রিস্ক, সাজেস্ট। আমি পড়াতে এগুলো মুখস্থের মতো হয়ে গেছে, মানে কবিতার মতো চলে এসেছে। অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মিস, মেনশন, প্র্যাকটিস, কুইট, রিকল, সাজেস্ট, টলারেট, আন্ডারস্ট্যান্ড। আমি পড়াতে এটা কবিতার মতো হয়ে গেছে। আমি যখন কোনো প্রশ্ন পাই আমি এই কবিতাটাকে খুব 10 সেকেন্ডসে একটা রিভিশন করে ফেলতে পারি। এবং তোমার কাছে কি ওই যে সহজ মুখস্থ না করে দেয়ালে অ্যাটাচ করে রাখো, খাবার টেবিলের পাশে অ্যাটাচ করে রাখো। একটু সহজ করে যদি বলে, যদি কারো এমন হয়ে থাকে যে ভাই আমার ওয়াশরুমে বেশি সময় যায়, 15 মিনিট লাগে, অনেকের পেটে প্রবলেম থাকে না, 15-20 মিনিট লাগে, তুমি চাইলে ওয়াশরুমের টাইমটাও কাজে লাগাতে পারো। ভাই ভর্তি পরীক্ষাকে ভর্তি যুদ্ধ বলা হয়। এখন ভর্তি যুদ্ধে 15 মিনিট কিন্তু তোমাকে হয়তো একটা মার্কস, মানে 15 মিনিট টাইম অপচয় করার কারণে বা কাজে না লাগানোর কারণে তোমার হয়তো একটা মার্কস কম পাবা। একটা মার্কসের জন্য কত মানুষ কান্নাকাটি করে। আমি এমন দেখেছি যে স্যার যদি আর 0.5 পাইতাম তাহলে চান্সটা হয়ে যাইতো। এখন ভাই 0.5 এর জন্য সিরিয়াল 200-400 এদিক ওদিক চলে যায়। বলে তুমি চাইলে মানে ওয়াশরুমে যদি 15-20 মিনিট কাটাও, তুমি চাইলে ওয়াশরুমে কোনো একটা জায়গায় অ্যাটাচ করে রাখতে পারো, সময়টা কাজে লাগুক, এই আর কি। আচ্ছা, তো আমি একটা এক্সাম্পল দিলাম, তুমি যেখানে তোমার সময় কাজে লাগে, মানে তোমার অপেক্ষা করতে হবে, হাওয়েভার তুমি তখন পড়তে পারো না, সেখানে তুমি অ্যাটাচ করে রাখো। খাবারের সময় তুমি নিশ্চয় পড়ো না, অ্যাটাচ করে রাখো, একটু নজর দিলে। টেবিলে প্রতিদিন পড়া দরকার নাই, একটু লাগানো থাকুক, ক্লিন করা থাকুক, তুমি উঠতে বসতে একটু খেয়াল করলা, চোখে রাখো, 2-4 দিন পরে দেখবে এটা হৃদয়ে অ্যাটাচ হয়ে যাবে, তাই না?
তাহলে এই ভার্বগুলো একটু খেয়াল করতে হবে, কমন করে দিব যেটা বলছিলাম। অ্যাডমিট ইম্পর্টেন্ট ভার্ব, পরীক্ষা এসেছে অ্যাভয়েডটা দিয়ে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এসেছে, কনসিডারটা ইম্পর্টেন্ট, তারপর এখানে ইম্পর্টেন্ট এনজয়টা ভালো ইম্পর্টেন্ট, ফিনিশটা খুব ভালো ইম্পর্টেন্ট, মাইন্ডটা ইম্পর্টেন্ট, আর এখানে 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 সাজেস্টটা ইম্পর্টেন্ট। যেগুলো দাগাই দিছি এগুলো কমন করে দিছি, তবে এগুলোর উপর মুখস্থ বসে থাকো না যে ভাইয়া বলছে এগুলো না পড়লে হবে না। যেগুলো বলছে এগুলো না পড়লে হবেই না, বাকিগুলো একটু রিডিং পড়ে যাও ভাই। আসো সেন্টেন্স দেখি। জন অ্যাডমিটেড স্টিলিং দ্য জুয়েলস, মানে জন যে এই যে জুয়েল চুরি করছে, জুয়েল মানে কোনো ব্যক্তির নাম জুয়েল না, কিন্তু ওই যে জুয়েল তোমার কোনো বন্ধু যদি থাকে জুয়েল, অথবা তুমি ক্লাস করছো নাম তোমার জুয়েল, তোমার কথা বলছে না। জুয়েল মানে এখানে ওই যে কানে দেয় না কি যেন, কানা কি দেয় স্বর্ণ না, কানে দুল, নাকে ফুল, গলা হার, পায়ে কি যেন বলে মেয়েরা ব্যবহার করে, ছেলেদের তো কিছু নয়, ছেলেদের ঘড়ি ছাড়া কোনো মানে ড্রেসেবল সিস্টেম নাই। একটা চশমা থাকতে পারে হাইস্ট, অথবা একটা ঘড়ি, যদি এখন মডার্ন ছেলে অনেকে কানেও দুল দেয় কোনায় কোনায়। আসো, জন অ্যাডমিটেড স্টিলিং দ্য জুয়েলস, জন স্বীকার করে নিছে যে সে জুয়েল চুরি করছে, তাহলে অ্যাডমিট ভাবে পরে আইনজি হয়েছে। নেক্সট প্রশ্নটা ইম্পর্টেন্টটা, এই যে এনজয় ভার্বটা খুব ইম্পর্টেন্ট। যদি আমাকে বলা হয় কোন দুটো ভার্ব বেশি ইম্পর্টেন্ট, আমি একবারে 3টা ভার্বের কথা বলবো। এনজয় বেশি ইম্পর্টেন্ট, ফিনিশ বেশি ইম্পর্টেন্ট এবং সাজেস্ট, এই 3টি প্রশ্ন খুব বেশি এসেছে। বিগত বছরের প্রশ্ন ঘাটাঘাটি করলে তুমি আমার কথা প্রমাণ পেয়ে যাওয়া। নেক্সট, উই এনজয়েড সিইং, আমরা উপভোগ করেছিলাম দেখা, দেন তাদেরকে দেখে, অ্যাগেইন আফটার সো মেনি ইয়ার্স, মানে তাদেরকে আমরা অনেক বছর পরে দেখে খুব ভালো লাগছে, এটা হলো বিষয়। এনজয়ের পর ভার্বটা আইনজি হয়েছে। খেয়াল আছে তো, ওই যে বলেছিলাম না সি একটা ভার্ব, টেন্সের ক্লাসে বলেছিলাম, টেন্সের ফার্স্ট ক্লাসে বলেছিলাম সি একটা ভার্ব, তার কখনো কন্টিনিউয়াস টেন্স হয় না। তখনই বলেছিলাম ভাই কন্টিনিউয়াস টেন্স মানে এই যে ভার্বের সাথে আইএনজি, আগে একটা অক্সিলিয়ারি ভার্ব। আমরা এটা কল্পনা করে ভেবে নেই যে ওই ভার্বগুলোর উপর আইএনজি হয় না, না, ওই ভার্বের সাথে আইএনজি অবশ্যই হতে পারে। দেখো এখানে হয়েছে উই এনজয়েড সিইং, এন্ড সিইং দেখে কি এটা কন্টিনিউয়াস টেন্স বলা যাবে না? ইয়েস। তাহলে আসো, এনজয় ভার্বের পর ভার্বের সাথে আইএনজি হয়েছে। নেক্সট, ইউ শুডন্ট রিস্ক, রিস্ক একটা ভার্ব আছে দেখো এখানে, ইউ শুডন্ট রিস্ক এন্টারিং দ্যাট বিল্ডিং ইন ইটস প্রেজেন্ট কন্ডিশন, মানে তুমি এই বিল্ডিং এ প্রবেশ করার রিস্কটা নিও না ইন ইটস প্রেজেন্ট কন্ডিশন, এটার এই বর্তমান অবস্থানের জন্য। বিল্ডিং খুব ভাঙাচোরা বা খুব দেয়াল হয়তো হেলে আছে, দূরে আছে, এই প্যাটার্নের বিল্ডিং তুমি এখন প্রবেশ করা রিস্ক হয়ে যাবে। মাইকেল ওয়াজ কনসিডারিং বাইং, চিটং বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছে, একবারে খুব কাছাকাছি সময়। কনসিডার ভার্বের পর ভার্বের সাথে আইএনজি হয়। মাইকেল ওয়াজ কনসিডারিং বাইং আ নিউ কার আনটিল দ্য প্রাইসেস ওয়েন্ট আপ, ওয়েন্ট আপ মানে দাম বেড়ে যাওয়া। আনটিলের কথা কতবার বলেছিলাম, আনটিল যখন আমরা লিখি, আনটিল লিখতে এল একটা, তবে টিল লিখতে এল কয়টা? 2টা। ইয়েস। নেক্সট চলে যাবো তোমাদেরকে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে, তবে পয়েন্টগুলো আমি নিজে একটু মুখে বলবো তোমাদের সাথে। আসো, জিরান্ডের একটা বেসিক পার্ট কি, আমরা এতক্ষণ ধরে পড়ে এসেছি যে টুর পর ভার্বের কোন ফর্ম হয়? ভার্বের বেস ফর্ম হয়, ভার্বের বেস ফর্ম, ভার্বের বেস ফর্ম হয়। যেমন আমরা বলছি যে she intends to learn। খেয়াল আছে তো, ইন্টেন্ড একটা ভার্ব, তারপর একটা ভার্ব আসছে ইনফিনিটিভ হয়। আমি লিখেছি she intends to learn, সে শিখতে চায়। এখন মেয়েরা দেখলে শুধু মেয়েরা শিখতে চায় বিষয়টা এমন না, এক্সাম্পল দিয়েছি ফর দ্য সেক অফ মেকিং অ্যান এক্সাম্পল, নাথিং এলস। ছেলেরাও শিখতে চায় নিশ্চয়ই। তাহলে she intends to learn, এখানে টু লার্নটা ইনফিনিটিভ। এখন আমার মূল পয়েন্টটা যেখানে সেন্টেন্সে লিখেছি, টুর পর ভার্বের কোন ফর্ম হয়? টুর পর ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম। টুর পর ভার্বে কোন ফর্ম হয়? বেস ফর্ম। বেস ফর্ম মিন্স এই ভার্বের সাথে আইএনজি, এস, ইএস কিছু যোগ হবে না। আমি বেস ফর্মের আরেকটা এক্সাম্পল একটু পরে দিব আরেকটা কনটেক্সটে। আসো, তাহলে টুর পর ভার্বে কোন ফর্ম হয়? বেস ফর্ম। এখন টুটা কি জানো তো সবাই নিশ্চয়, টুটা একটা প্রিপজিশন, টু একটা প্রিপজিশন। এখন টুটাই একটা এতিম প্রিপজিশন, আমি বলি টু সাম এক্সটেন্ট। কেমনে? প্রিপজিশনের পর ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি দিতে হয়, প্রিপজিশনের পর ভার্ব আসলে ভার্বের সাথে কি দিতে হয়? আইএনজি দিতে হয়। যেমন আমি যদি লিখি তোমাদেরকে, যেহেতু সি লিখেছি এবার একটু হি লিখি। হ্যাঁ, হি goes for কি বলা যায়? সেলিং। সেলটা তো বিক্রি করতে যেতে হয়, মিন্স কোনো পণ্য বিক্রি করতে যাচ্ছে। এখন আমার পয়েন্ট হলো যে সেলিংটা। দেখো এখানে ফর একটা প্রিপজিশন, টু ছাড়া খেয়াল করতে হবে, টু ছাড়া যত প্রিপজিশন আছে, টু ছাড়া সকল প্রিপজিশনের পর, টু ছাড়া সকল প্রিপজিশনের পর ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। টু ছাড়া সকল প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি হয়। দেখো লিখেছি হি গোজ টু মার্কেট, পুরো বাক্য যদি লিখি, হি গোজ টু মার্কেট ফর সেলিং ভেজিটেবল, সে মার্কেটে গিয়েছে ভেজিটেবল বিক্রি করার জন্য। এখন সেল, দেখো ফর আছে প্রিপজিশন, সেল ভার্বের সাথে আইএনজি হয়ে গেছে, সেলিং। বুঝতে পেরেছি? তাহলে টু ছাড়া সকল প্রিপজিশনের পর ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। এখন আরেকটা ঘটনাও আছে, এই ঘটনাটা খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা অনেক প্রশ্ন এসেছে, আমি দেখাবো ইনশাআল্লাহ। সেটা কি? এই টু যুক্ত কিছু এক্সপ্রেশন আছে, তাদের পর ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি হয়। তো সেইগুলো শুধু টু না, আবারও বলছি, টু ছাড়া সকল প্রিপজিশনের পর ভার্বের সাথে নিশ্চয়ই আইএনজি হয়। তবে টু যুক্ত ইংলিশে কিছু ইম্পর্টেন্ট এক্সপ্রেশন আছে,
যেগুলো থেকে পরীক্ষায় বিসিএস পরীক্ষা অনেক প্রশ্ন আসে, ভর্তি পরীক্ষা, মেডিকেল ভর্তি পরীক্ষা অনেক প্রশ্ন এসেছে, আইএনজি হয়। টু যুক্ত হওয়া সত্ত্বেও আইএনজি হয়, তবে সেখানে শুধু টু না, টুর আগে কিছু কথা আছে ইম্পর্টেন্ট। কি সেগুলো দেখো, সেগুলো কি একটু পরে বলছি, আগে 3টা প্রশ্নের সমাধান করো আমার সাথে। আই কেম হিয়ার, আমি এখানে এসেছিলাম ফর, কি দিবা তুমি? বাই, টু বাই, বাইং নাকি বট? নিশ্চয়ই আনসার বাইং দিবা। ওই যে ফর বললাম, প্রিপোজিশনের পর আইএনজি হয়, প্রিপোজিশনের পর ভার্ব আসলে ভার্বটা আইএনজি হয়। এক্সেপ্ট কোন প্রিপোজিশন? টু। আই ওয়ান্ট টু গো, দেখো এই যে টু আছে, এই জন্য ভার্বটাতে কি হলো? আইএনজি। আর আমরা এখানে আই ওয়ান্ট গোয়িং দিতে পারছি না, খেয়াল আছে তো, ওয়ান্টের পর একটা ভার্ব আসলে ইনফিনিটিভ হয়, ফলে আই ওয়ান্ট টু গো দেয়ার। এবার দেখাবো আমি তোমাকে, আই এম লুকিং ফরওয়ার্ড টু, তোমরা নিশ্চয়ই বুঝে গেছো ইতিমধ্যে, লুকিং ফরওয়ার্ড এরপরে টু হয়, কি থাকে? টু টু। এক্সপ্রেশনটাই এটা, লুক ফরওয়ার্ড টু, মানে অধীর আগ্রহ অপেক্ষা করে এমনটা, লুক ফরওয়ার্ড টু এটা। এখন এটা কি শুধু টু? না, শুধু টু না, এটার আগে যে লুক ফরওয়ার্ড টু, এটা এক্সপ্রেশন, লুক ফরওয়ার্ড টু, অধীর আগ্রহ অপেক্ষা করে এমনটা। তাহলে আই এম লুকিং ফরওয়ার্ড টু, টু লাগবে, টু আছে কোথায় কোথায়? এতে আছে, এতে আছে, এতে আছে, এটা হবে না, এটা হবে না, এটা তো হবেই না, আনসার হবে এ। বিশেষ পরীক্ষা আসছে, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। দেখো টুর পর ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু টু যুক্ত কিছু এক্সপ্রেশন আছে, লাইক লুক ফরওয়ার্ড, এবং খুব ইম্পর্টেন্ট এক্সপ্রেশনটা লুক ফরওয়ার্ড টু। এই তাহলে লুক ফরওয়ার্ড টু, তারপর ভার্বের সাথে কি হবে? আইএনজি হবে, এবং লুক ফরওয়ার্ড সাথে টু থাকবেই থাকবে। আই এম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ, আমি তোমাকে দেখার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছি। আসো তোমার জন্য ওই যে বলছিলাম কোন ওয়ার্ডগুলো লুক ফরওয়ার্ড টুর মতো লিখেছি আমাদের জন্য, এবিসি, হু, জিলাপি, মানে এই প্যাটার্নগুলো দিয়ে তুমি এদের পর আর একটা ভাব যখন আসবে তখন জিরেন্ট হবে। আমি কমন করে দিব, অসুবিধা নাই, ওগুলোকে বেশি তোমরা ইম্পর্টেন্স দিবে। এতে লিখেছি অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, অ্যাডমিট টু, বিতে বি ইউজ টু, বিকাম ইউজ টু, তারপর সিতে লিখেছি কনফেস টু, ডাব্লিউতে লিখেছি উইথ দ্য ভিউ টু, ওতে লিখেছি অবজেক্ট টু, জিতে লিখেছি গেট ইউজ টু, এলতে লিখেছি লুক ফরওয়ার্ড টু, পিতে প্রায়র টু। এগুলো একটু রিডিং করে রাখতে পারো, তবে ইম্পর্টেন্টগুলো আমি দাগিয়ে দিচ্ছি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো পরীক্ষায় সবচেয়ে বেশি এসেছে লুক ফরওয়ার্ড টু দিয়ে, নাম্বার 1। তারপরে ইম্পর্টেন্সের ক্যাটাগরিতে আমি রাখবো তোমাদের জন্য অ্যাকাস্টম টু কে, আর হলো এই তিনটাকে একসাথে, বি ইউজ টু, বিকাম ইউজ টু, আর হলো গেট ইউজ টু, এই তিনজনকে একটা বক্সে রাখবো। এগুলোকে বেশি ইম্পর্টেন্স দেবো, বাকিগুলো একটু রিডিং করে নাও। আবার আমার সাথে পড়ো, অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, অ্যাডমিট টু, বি ইউজ টু, বিকাম ইউজ টু, কনফেস টু, উইথ আ ভিউ টু, অবজেক্ট টু, গেট ইউজ টু, লুক ফরওয়ার্ড টু, প্রায়র টু। বেশি ইম্পর্টেন্ট হলো লুক ফরওয়ার্ড টু, পাশাপাশি অ্যাকাস্টম টু, বি ইউজ টু, বিকাম ইউজ টু, গেট ইউজ টু। টু থাকা সত্ত্বেও তাদের পর ভার্ব যখন আসবে, ভার্বের বেস ফর্ম না, বরং ভার্বের সাথে আইএনজি, কারণ এখানকার টু গুলো একা একা টু না, টুর আগে একটু এক্সপ্রেশন আছে। বুঝতে পেরেছি তো? আশা করি পেরেছি, তাই? ইয়েস। এবার আসো প্রশ্ন করো, আনসার কি? আনসার কি দিবে তোমরা? আই ইউজ টু ড্যাশ, আই এম ইউজ টু ড্যাশ। এবার কাজ কি? ইয়েস, এখানে আমি দুটো কথা বলে রাখি, সামনে বলতে চেয়েছিলাম, আগেই বলে ফেলতে হবে। হ্যাঁ, মানে সামনে রাখতে পারছি না তোমাদের সাথে আসলে। আমি তোমাদের জন্য বলেছিলাম বেস ফর্মটা কি দেখাবো। হ্যাঁ, বেস ফর্মটা কি দেখো। বেস ফর্ম মানে হলো ভার্বের সাথে এস, ইএস, আইএনজি, ইডি কিছু যুক্ত হবে না। এক্সাম্পল যদি দিতে চাই, আমি দুটো বাক্য লিখবো। এক নম্বর লিখবো, ধরো হি ক্যান রিড, একটা বাক্য লিখলাম। আরেকটা বাক্য লিখলাম তোমার জন্য, ধরো হি না লিখি বা শি লিখি, জেন্ডার ব্যালেন্স করি, শি রিডস। দুটো পয়েন্ট লিখেছি, দেখো বলো, হি ক্যান রিড, এই রিড ভার্বটা কি প্রেজেন্ট ফর্ম নাকি বেস ফর্ম? শি রিডস, এটা কি প্রেজেন্ট ফর্ম নাকি বেস ফর্ম? ইয়েস, দেখো শি রিডস এটা হলো প্রেজেন্ট ফর্ম, এটা হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। তোমরা জেনে থাকো যে ভার্বের মানে সাবজেক্টে যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তবে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। তো এখানে বাক্যটা প্রেজেন্ট টেন্স আছে, এবং সেটা প্রেজেন্ট টেন্সে, মানে প্রেজেন্ট টেন্সে আসলেই ভার্বের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বেস যুক্ত হয়। পাস্ট টেন্সে আবার যদি মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সাবজেক্ট, তখন আবার এস বেস যোগ করি না আমরা। তাহলে দেখো শি যেহেতু আছে, ফলে ভার্বের সাথে এস বেস দিলাম, বাক্যটা প্রেজেন্ট টেন্সে আছে। However, in the first sentence, we can read, সে পড়তে পারে, এখানে রিডটা কিন্তু প্রেজেন্ট ফর্ম না, বরং কোন ফর্ম? বেস ফর্ম। দেখো ভাই, এটার সাথে এস, ইএস, আইএনজি, ইডি কিছু যুক্ত করা যাবে না, কারণ আছে একটা, কারণ হলো এই যে ক্যান আছে। ক্যানটা একটা মোডাল অক্সিলারি, আমি সামনে একটু পরে দেখাবো। মোডাল অক্সিলারি, ক্যানটা কি মোডাল অক্সিলারি, এবং মোডাল অক্সিলারির পর ভার্বের বেস ফর্ম হয়, খেয়াল করো। মোডাল অক্সিলারির পর ভার্বের কোন ফর্ম হয়? বেস ফর্ম। বেস ফর্ম মানে কি খেয়াল করো, এই যে হি ক্যান রিড, এস, ইএস, আইএনজি, ইডি কিছু যুক্ত হবে না। মোডাল অক্সিলারির পর ভার্বের বেস ফর্ম হয়, বেস ফর্ম মানে এস, ইএস, আইএনজি, ইডি ভার্বের সাথে যুক্ত হবেই না, কিছুই হবে না, যেমন তেমন থাকবে। আসো, ইউজ টু ইজ ওয়ান অফ দেম, খুব ইম্পর্টেন্ট পার্ট এটা, ইউজ টু ইজ ওয়ান অফ দেম। দেখো এখানে ইউজ টুর কথা যদি তোমাদের আমি বলতে চাই, ইউজ টুটাকে কখনোই তুমি এভাবে লিখতে পারবা না, ইউজ তারপর টু, এভাবে লেখা যাবে না। শব্দটাই হলো ইউজড টু, ডি সহ শব্দটার জন্ম হয়েছে ইউজড টু, এভাবে। এটা অর্থ অভ্যস্ত। কি অভ্যস্ত? অভ্যস্ততা যেটাই আমরা বলি। আচ্ছা, বুঝে গেছে এবার। তো এবার আসো, শুধু ইউজ টু যখন হয়, শুধু যখন ইউজ টু হয়, তখন এটা মোডাল অক্সিলারি। কি এটা? মোডাল অক্সিলারি।
শুধু মোডাল অক্সিলারি ভার্বে কনফার্ম হবে ভাই, একটু আগে বলছিলাম, এতক্ষণ ধরে বাবু করছিলাম। বেস ফ্রম কোনটা দিবা? সুইমিং না, দিবা না তুমি নিশ্চয়ই। টু সুইম দিবা না, ভাইয়া বলছে টু যুক্ত করা যাবে না। টু বি সুইম না, তাহলে উত্তর নিশ্চয়ই সি, বি সুইম। আই ইউজ টু সুইম মানে আই ইউজ টু সুইমটা মূলত অতীতের একটা অভ্যাস, যে আমি সাঁতার কাটতাম, এখন আর কাটি না। তো সাঁতার কাটা খুব ভালো একটা কি বলা যায়, এক্সারসাইজ বলা হয়, এক্সারসাইজ। আমি যখন ছোটবেলায় আমার নিজের গ্রামের বাড়ি থাকতাম, নদীর পাশে আমাদের বাড়ি, আমরা কিন্তু এই পাশ থেকে ও পাশ 15 মিনিট সাঁতার কাটতাম, মানে নদীর এই পার থেকে ও পার যেতাম সাঁতার কেটে, এবং খুব ভালো একটা অভ্যাস। ডাক্তাররা খুব বেশি রেকমেন্ড করে সাঁতার কাটার জন্য ফিজিক্যাল এক্সারসাইজ হিসেবে, সুযোগ থাকলে সেটা করতে হবে। তো দেখো, আই ইউজ টু সুইম মানে কি, আমি সাঁতার কাটতে অভ্যস্ত ছিলাম, অভ্যাসটা আমার সাথে এখন আর নেই, ইটস নট নো লঙ্গার উইথ মি, এই অভ্যাস আমার সাথে আর এখন নাই। তবে একটু টুইস্ট, ঘুরে দিলে অর্থ পাল্টে যাবে। অনুবাদ হিসাবে ভর্তি পরীক্ষা লাগবে, যদি কেউ ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা এই ইউনিট পরীক্ষা দিতে চাও, সেখানে ট্রান্সলেশন ফরজ বাধ্যতামূলক আসবেই আসবে। বিসি ইউনিটও একবার ট্রান্সলেশন থাকে, এবং চাকরি বাকরি সব পরীক্ষা ট্রান্সলেশন থাকে, পরীক্ষা প্রশ্ন আসে। যদি শুধু ইউজ টু থাকে তখন অর্থ ধরবা অভ্যস্ত ছিল, এখন নাই। আই ইউজ টু সুইম, আমি অভ্যস্ত ছিলাম সাঁতার কাটতে। তাহলে শুধু ইউজ টু যখন মোডাল অক্সিলারি ভার্বে কনফার্ম হবে, বেস ফ্রম লিখেছি। সেকেন্ড সেন্টেন্সে তাকাও, এখানে ইউজ টু একটা কি লেখা আছে যেন, এম ইউজ টু। অনেকবার বলছি, এম মানে কি বলো তো? এম মানে বি ভার্ব, বি, এম মানে কি বি। তাহলে বি ইউজ টুর পর ভার্বের কনফার্ম হবে, এম মানে বি, বি ইউজ টুর পর ভার্বের সাথে আইএনজি হবে। এখানে শুধু ইউজ টু ভার্বের বেস ফ্রম, ইউজ টুর আগে একটা বি ভার্ব আছে না, তখন ভার্বের সাথে দিতে হবে আইএনজি। তাহলে আই এম ইউজ টু সুইমিং, আই এম ইউজ টু সুইমিং, এর অর্থ আবার একটু পার্থক্য আছে। কি, আই এম ইউজ টু সুইমিং মানে কি, আমি এখনো সাঁতার কাটতে অভ্যস্ত, মানে অভ্যাসটা আমার সাথে আছে। শুধু ইউজ টু হলে অভ্যাসটা আগে ছিল, আমার সাথে এখন আর নেই, অভ্যাসটা আমার এখন নেই। আর যদি ইউজ টু আগে আমি একটা বি ভার্ব অ্যাড করি, এম ইজ আর ওয়াজ এর, তখন আমি এম ইজ এর মতো হয়। তাহলে আই এম ইউজ টু সুইমিং মানে আমি সাঁতার কাটতে এখনো অভ্যস্ত, অভ্যাসটা আমার সাথে এখনো আছে। মূল বিষয় বুঝতে পেরেছো, পরীক্ষা যেভাবে আসতে পারে, ইউজ টুর পর ভার্বের বেস ফ্রম হবে, ইউজ টুর আগে যদি বি ভার্ব আসে, বি ভার্ব মিন্স এম ইজ আর ওয়াজ এর সেগুলো, তারপর ভার্বের সাথে আইএনজি হবে। নেক্সট চলে যাচ্ছি, দুটো প্রশ্ন লেখা আছে, ইউজ টু কাজ শেষ, এবার তোমরা এখানে আসো। উড ইউ মাইন্ড, আমি কিন্তু টেন্সের সেকেন্ড পার্টে একটা প্রশ্ন দেখিয়েছিলাম, উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি, উড ইউ মাইন্ড হ্যাভিং আ কাপ অফ টি, খেয়াল আছে তো? এবার এটা সমাধান করো। ও সরি, দুটো প্রশ্ন লেখা আছে, উড ইউ মাইন্ড ড্যাশ উইথ মি, আই ফিল লাইক ড্যাশ ক্রিকেট। কে কোনটা আনসার দিতে চাও? এক নম্বর প্রশ্ন, উড ইউ মাইন্ড বলেছিলাম, উড ইউ মাইন্ড, এবং তোমরা মাইন্ড শব্দটাই পড়েছো, ভার্বের সাথে আইএনজি হয়, এবং ক্লিফস্টোফেল বেনস্টোফেল খুব এমফাসাইজ করেই এটা ব্যবহার করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইংলিশ কোয়েশ্চেন হলো এই উড ইউ মাইন্ড। আসো, তাহলে উড ইউ মাইন্ডের পর ভার্বের সাথে কি হবে? আইএনজি। উড ইউ মাইন্ড কোথায় আইএনজি আছে? গো কে আইএনজি, ওয়েন আনসার নিশ্চয়ই আইএনজি। উড ইউ মাইন্ড গোয়িং উইথ মি, আমার সাথে যাইবা, মানে তুমি আমার সাথে যাইতে কোনো আপত্তি করবে না তো, এটা বলছি। উড ইউ মাইন্ড গোয়িং উইথ মি। নেক্সট, আই ফিল লাইক ড্যাশ ক্রিকেট, মানে কি? ফিল লাইক মানে কি? আমার ইচ্ছে করে, ইচ্ছে করে। এই ফিল লাইক এক্সপ্রেশনের পর ভার্বের সাথে আইএনজি হবে। আই ফিল লাইক প্লেইং ক্রিকেট, আমার ক্রিকেট খেলতে ইচ্ছে করে। হ্যাঁ নিশ্চয়ই, তোমরা যখন ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, ছেলেরা, মেয়েরাও যদি অভ্যাস থাকে আগের, ক্রিকেট খেলতে পারো, তবে সাবধানে খেলতে হবে, যেন হাতে পায়ে মানে খুব এক্সেসিভ টাইপের ক্রিকেট খেলা যাবে না। খেলতে হবে মানে অ্যাজ আ মিনস অফ কি বলা যায়, এক্সারসাইজ। বিকেলবেলায় আধা ঘন্টা 1 ঘন্টা ক্রিকেট খেলতে পারো, কারণ তুমি বিকেলবেলার টাইমটাতে পড়াশোনার চেয়ে যদি একটু এক্সারসাইজ করতে পারো, লাইক প্লেইং ক্রিকেট, প্রবাবলি তোমার ওই মাগরিবের পর মানে সন্ধ্যার পরে পড়াটা দেখবে আরো একটু ফ্রেশ ফ্রেশ মুডে হবে। সারাদিন পড়তে থাকলে তোমার পড়াটা একবারে ঝিমিয়ে ঝিমিয়ে পড়া হবে। তো আমি প্রেফার করি স্টুডেন্টদেরকে বলি যে এই আসর টু মাগরিব যে বিকেলবেলা টাইম আছে, এখানে তুমি একটু রেস্ট নিতে পারো, ওয়াকিং করতে পারো, রানিং করতে পারো, আর প্লেইং ক্রিকেট উড বি ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পয়েন্টস ইন টার্মস অফ ফিজিক্যাল এক্সারসাইজ, তোমার মেন্টাল ফ্রেশনেস আসবে। তাহলে আসো, আই ফিল লাইক প্লেইং ক্রিকেট। ব্যাখ্যা কি? বাংলা লিখে রেখেছি, অনেকগুলো পয়েন্ট আছে, খুব ইম্পর্টেন্ট, পড়ো। প্রতিটা পয়েন্টে প্রশ্ন এসেছে। উড ইউ মাইন্ড হোয়াট, ইটস নো গুড, ইটস নো ইউজ, ফিল লাইক এর পর জিরান্ট হয়, ভার্বের সাথে আইএনজি হয়। আবার পড়ো, উড ইউ মাইন্ড, খেয়াল করতে হবে, উড ইউ মাইন্ড যেহেতু এই সেন্টেন্সের শেষে একটা প্রশ্ন চিহ্ন নিশ্চয়ই থাকবে। উড ইউ মাইন্ড হোয়াট, ইটস নো গুড, ইটস নো ইউজ, ফিল লাইক। পরীক্ষায় ইটস নো গুড টাইপ আসতে পারে, এবং এসেছে ইটস নো গুড অথবা ইটস নো ইউজ। দুটো মানে এটা করার দরকার নাই, ইটস নো ইউজ ক্রাইং হিয়ার, ইটস নো গুড ক্রাইং দেয়ার, এরকম। তাহলে উড ইউ মাইন্ড হোয়াট, ইটস নো গুড, ইটস নো ইউজ, ফিল লাইকের পর কি হবে? জিরান্ট হবে। দুটো সেন্টেন্স পড়ো, উড ইউ মাইন্ড গোয়িং উইথ মি, আই ফিল লাইক প্লেইং ক্রিকেট, আমার ক্রিকেট খেলতে ইচ্ছা করে। আই ফিল লাইক প্লেইং ফুটবল, যাদের রান্না করা শখ তারা বলতে পারে আই ফিল লাইক কুকিং, হ্যাঁ। আই ফিল লাইক ওয়াচিং আ শর্ট ড্রামা or like that. I feel like talking to my friends, I feel like talking to my parents, I feel like talking to my relatives, like that. আসো, মোডাল অক্সিলারি ভার্ব আমি আর ইন ডিটেইল কথা বলবো না, কারণ অনেকটা বলে ফেলেছি। আমি চেয়েছিলাম এটা এখানে বলবো, কিন্তু প্রাসঙ্গিকতায় ওখানে চলে এসেছে। মোডাল অক্সিলারি মানে কি? অক্সিলারি মানে তো সাহায্যকারী ভার্ব। মোডাল অক্সিলারি ভার্ব কনফার্ম হয়, বলছিলাম বেস ফ্রম। বেস ফ্রম মানে কি? খেয়াল আছে তো? ভার্বের সাথে এস, ইএস, আইএনজি, ইডি অথবা ভার্বের আগে টু যুক্ত করা যাবে না।
ইয়েস, মডেল অক্সিলারি কোনগুলো? মডেল অক্সিলারি দেখি 5-10টা মডেল অক্সিলারি ভালো চিন্তা করো তো। এম, ইজ, আর নাকি ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো মডেল অক্সিলারি না? না, আমি স্টুডেন্টদের জিজ্ঞেস করেছি, অনেকে এই কথাই বলে, একবার এম, ইজ, আর থেকে শুরু করে। না, এগুলো বাদ, ক্রস। মডেল অক্সিলারি হলো কোনগুলো? এই যে মডেল অক্সিলারি পর স্যার লিখেছে বেস ফ্রম হয়। মডেল অক্সিলারি হলো যে শেল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, অট টু, ইউজ টু, হ্যাড বেটার, হ্যাড রেজার। খুব ইম্পর্টেন্ট এগুলো, পরীক্ষায় আসছে অনেক, এবং কনফিউশন পর একটা জায়গা আছে। হ্যাড বেটার, হ্যাড রেজার, উড বেটার, উড রেজার, নিড, ডেয়ার, আরও আছে। তাহলে মডেল অক্সিলারি এগুলো তোমরা সবাই জানো, একটু দেখো। শেল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, অট টু, ইউজ টু, হ্যাড বেটার, হ্যাড রেজার, উড বেটার, উড রেজার, নিড, ডেয়ার, আর অনেক আছে। এদের পর ভাবে কনফার্ম হয় বেস ফ্রম। মডেল আমার মূল ফোকাল পয়েন্ট। একটা প্রশ্ন তোমাদের জন্য ছিল, আই হ্যাড বেটার ড্যাশ দেয়ার, আনসার কি দিবা তোমরা? দেখি আমার সামনে অনেক অনেক বসা আছো, আনসার কি হতে পারে? তোমরা কি ভাবছো আনসার কি? আই হ্যাড বেটার গান দেয়ার, স্যার হেড আছে তো, হেড থাকলে পাস্ট পারফেক্ট। স্যার এতদিন ধরে পাস্ট পারফেক্ট পড়াইছেন, তাই না? হেড আছে না? হেড আছে বিধায় পাস্ট পারফেক্ট নিশ্চিত। স্যার আপনি আমার বোল করে রাখছেন, নিশ্চিত পাস্ট পারফেক্ট। আপনি নিশ্চয়ই ডাইরেক্ট দিতে চাইতেছেন। উত্তর নিশ্চয়ই এ নয়, বুঝতে পেরেছি তো? তাহলে কি টু গো তো হবে না, গোয়িং হবে না, উত্তর হবে গো। কেন? ওই দেখো, ওই যে হেড বেটার বলছিলাম না এতক্ষণ ধরে, হেড বেটার, হেড রেজার, উড বেটার, উড রেজার, আর খুব ভালো মানের মডেল অক্সিলারি, তাদের পর ভার্বের বেস ফ্রম হয়। তাহলে ওই যে হেড বেটার, হেড দেখলে মনে হবে যে স্যার আই হ্যাড গান দেয়ার, আই হ্যাড প্রোটেস্টেড দেয়ার, আই হ্যাড কমপ্লিটেড মাই অ্যাসাইনমেন্ট, আই হ্যাড ওয়াচ দ্য ভিডিও, এইরকম কিছু। কিন্তু এখানে হেড বেটারের পর ভার্বের বেস ফ্রম হবে, কারণ হেড বেটার দুটোর সাথে একসাথেই, বরং ভালো বোঝাচ্ছে। আই হ্যাড বেটার গো দেয়ার, আমি বরং সেখানে যাওয়া ভালো। নেক্সট দুটো প্রশ্ন লেখা, একটা প্রশ্ন লেখা আছে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেকশন তো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং ইজিও বটে। এইচএসসি এসএসসিতে আমরা একটা প্রশ্ন পেতাম কি হিসাবে? কমপ্লিটিং সেন্টেন্স হিসাবে। কমপ্লিটিং সেন্টেন্স হিসাবে প্রায়শ আমরা একটা প্রশ্ন আনসার করতাম। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, নো সোনার দিয়ে শুরু হয়েছে। নো সোনার, দেখে আনসার কি হতে পারে চিন্তা করো তোমরা। নো সোনার হ্যাড আই সিন দ্য বার্ড দেন ইট ফ্লিউ অ্যাওয়ে, এ বি সি ডি। কি হতে পারে চিন্তা করো সবাই। তবে চিন্তা করার আগে যেহেতু সুযোগ আছে, আমি একটু এক্সপ্লেনেশনটা দিই। এই যেটা দেখো, তুমি আগে যদি রুল পড়ে ফেলো তাহলে তোমার চিন্তা করার সুযোগ নাই। ভর্তি পরীক্ষায় তুমি যা পড়বা, এত কিছু নিয়ে এত কিছু মাথায় নিয়ে পরীক্ষা হলে থাকতে পারবা না, বাঁচতে পারবা না। 1 ঘন্টা 2 ঘন্টা তুমি এত কিছু অ্যাপ্লাই করতে পারবা না। এই জন্য বেশি দরকার কি, রুলের যেটা বেশি দরকার সেটা হলো তোমার প্রশ্নটা একটু দেখে চিন্তা করি, ভাই এটা কোথায় থেকে আসছে, আনসার কি হতে পারে। দেখবে একটু চিন্তা করলে কিন্তু তুমি আনসার পেয়ে যাবা। তুমি যখন চিন্তা করে আনসার পেয়ে যাবা, এটা কখনো ভুলবা না। আর যদি তুমি রুল পড়ে আনসার মিলাও, এটা ভুলার কিন্তু ভালো চান্স আছে, এবং এটা লং লাস্ট হয়তো করবে না। আসো, নো সোনারের পর তোমরা এই প্যাটার্নটা জানো, নো সোনার এরপর পাস্ট পারফেক্ট হয়, দেন থাকে। স্ক্যাসলির পর পাস্ট পারফেক্ট, তারপর ওয়াইন থাকে। হার্ডলির পর বিফোর থাকে অথবা ওয়াইনও থাকে। তাহলে এই প্যাটার্নটা তোমরা জানো, স্ক্রিনশট নিশ্চয়ই তোমরা পাবা, স্লাইডও যেহেতু পাচ্ছ। তাহলে আমরা আগের প্রশ্নে যাই, আনসার কি দিবা? তো নো সোনার হেড আছে, এটাকে আমরা একটা ইনভার্সন বলি, ইনভার্সন আমরা ভেবে পড়ে থাকি। নো সোনার হেড আছে সব জায়গায়, তাহলে নো সোনারের পর ভার্ব অনুযায়ী ঠিক আছে। নো সোনার আই আছে, নো সোনার হেডের পর আমরা কি দিব? পাস্ট পারফেক্ট দিব। সিন আছে, ঠিক আছে। সো আছে ভুল, সি আছে ভুল, দেখো আমরা কেটে দিলাম। কারে কাটলাম? ডি রে কাটলাম আর বি রে কাটলাম, দেখো হয়ে গেছে এ আর ডি। তো এই খেলো এবার। নো সোনার হেড আই সিন দ্য বার্ড, দা বার্ড পর্যন্ত এ আর সিতে ঠিক আছে। তাহলে ভেদাল হয়ে গেছে। এখানে দিছে দেন, এখানে দিছে ওয়াইন। তুমি চিন্তা করবা নো সোনার সাথে কি দেন হয় নাকি ওয়াইন হয়? নো সোনার সাথে দেন হয়, আমরা একটু আগে পড়েছি না? নো সোনার সাথে কি হয়? দেন। তাহলে আনসার হবে নিশ্চয়ই এ। নো সোনার হেড আই সিন দ্য বার্ড দেন ইট ফ্লিউ অ্যাওয়ে, মানে আমি বার্ডটা দেখতে না দেখতে সে উড়ে চলে গেছে, পালিয়ে গেছে আমার কাছ থেকে। নো সোনার হেড আই সিন দ্য বার্ড দেন ইট ফ্লিউ অ্যাওয়ে। আশা করি বুঝতে পারছি, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, জেনে রাখা ভালো তোমাদের জন্য। নেক্সট, আমি পাস্ট টেন্স যখন পড়িয়েছিলাম তখন কিন্তু এই কথাটা বলেছিলাম কিছুটা। ইয়েস, বলেছিলাম না ওই যে যখন তখন, যখন আমরা কলিং বেল আওয়াজ, আমি কলিং বেল আওয়াজ শুনলাম তখনই আমি দরজা খুলে ফেললাম। ইয়েস, আনসার কি? আই প্ল্যান টু মুভ ড্যাশ অ্যানাদার অ্যাপার্টমেন্ট। আমরা অপশনগুলোতে সব জায়গায় অ্যাজ সুন অ্যাজ পেয়েছি, অ্যাজ সুন অ্যাজ পেয়েছি, অ্যাজ সুন অ্যাজ পেয়েছি বলেছিলাম। অ্যাজ সুন অ্যাজ দ্বারা কিন্তু সমান সমান হয়, মানে আমি বলি অ্যাজ সুন অ্যাজ, মানে কি অ্যাজ সুন সমান সমান অ্যাজ সুন এর পরে যা থাকবে সেন্টেন্সটা, আগে সেন্টেন্সটা একই প্যাটার্নে থাকবে, মানে আগে যেই টেন্স থাকবে পরে সেই টেন্সেই থাকবে। তাহলে কি দিবা? আমরা দেখতে পাচ্ছি অ্যাজ সুন এর আগে সেন্টেন্সটা লেখা আছে আই প্ল্যান টু মুভ। প্ল্যান দেখে বুঝতে পারছি বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ফলে অ্যাজ সুন এর পরেও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স নিব। নিয়ে আসো, কোথায় আছে? আই প্ল্যান টু মুভ অ্যাজ সুন এজ আই ফাইন্ড অ্যানাদার অ্যাপার্টমেন্ট, মানে আমি প্ল্যান করি অথবা প্ল্যান করেছি মুভ করতে অ্যাজ সুন এজ আই ফাইন্ড অ্যানাদার অ্যাপার্টমেন্ট, যখনই আমি পাবো তখনই যাবো, মানে যখন তখন, ডিরেক্টলি, টাইমে খুব লেট হবে না আর কি, কুইক টাইম। তাহলে আই প্ল্যান টু মুভ অ্যাজ সুন এজ আই ফাইন্ড অ্যানাদার অ্যাপার্টমেন্ট। আসো, লিখেছি অ্যাজ সুন এজ এর আগে পরে একই টেন্স হয়, ব্যতিক্রম আছে যেটা
সেটা তো দেখাবো নাকি। এটা এখানে আবার কেন ডাবল ডিসকাস করছি, আগে তো করেছি, আগে এবার নিয়ে এসেছি এই কারণে এখানে একটা পার্থক্য আছে, একটা ফাইন লাইন আছে একটা জায়গায়। কি সেটা? প্রশ্নটা দেখো, প্রশ্ন থেকে আনসার করার চেষ্টা করো। আই উইল ফোন ইউ, ফোন মিন্স কল দেওয়া, ফোন শব্দের কোনো ভার্ব আকারে ব্যবহার করেছে। আই উইল ফোন ইউ অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ এনি নিউজ। আনসার কি দিবা? বাংলা অর্থ যদি বলি তোমাদেরকে সহজ হবে যে আমি তোমাকে তখনই কল দিব যখনই আমি নিউজটা পাবো। আই উইল ফোন ইউ অ্যাজ সুন অ্যাজ আই ড্যাশ এনি নিউজ, যখনই আমি নিউজটা শুনবো তখনই আমি তোমাকে ফোন দিব, কল দিব। আনসার কি হবে? তোমরা কি ফিল করছো? অ্যাজ সুন অ্যাজ। ভাইয়া আপনি তো বিপদে ফেলে দিয়েছেন। একটু আপনি পরে আসেন, মানে টেন্সের ক্লাসে আপনি বলে এসেছেন যে একটা বাক্যে দুটা ফিউচার একসাথে হয় না। ইয়েস, ইউ আর রাইট। একটা সেন্টেন্সে দুটা ফিউচার টেন্স একসাথে আসবে না, দুটা ফিউচার ইনডিফিনিট আসে না। কি করি আমরা? একটাকে ফিউচার ইনডিফিনিট রাখি আর কনজাংশন যুক্ত অংশটাকে কি রাখি? প্রেজেন্ট ইনডিফিনিট বানাই। যেমনটা আমি বলেছিলাম যে ওয়েন, একটা প্রশ্ন ছিল তোমার জন্য, ওয়েন আই গেট মানি, আই উইল বাই আ ডিকশনারি। ডিকশনারি না তো, ডিকশনারি। যখন আমি টাকা পাবো তখন আমি একটা ডিকশনারি আই উইল বাই লিখি না তো, হ্যাঁ রে, আই উইল বাই আ ডিকশনারি। যখন আমি টাকা পাবো তখন আমি একটা ডিকশনারি কিনবো। তাহলে পাবো একটা ফিউচার, কিনবো আর একটা ফিউচার, আমরা বাংলা প্যাটার্নে। কিন্তু দেখো ওয়েন যুক্ত অংশটা বা ক্লজ মার্কার যুক্ত অংশটাকে আমরা লিখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর অন্য অংশ লিখেছি ফিউচার ইনডিফিনিট টেন্সে। একই কথা অ্যাজ সুন এর ক্ষেত্রেও ঘটবে। আমরা জানি অ্যাজ সুন এর উভয় পাশে একই টেন্স হয়, কিন্তু ওই যে কথাটা আবার এখানে কাজ দিবে। তাহলে আই উইল ফোন ইউ, আমি তোমাকে ফোন দেবো অ্যাজ সুন এজ আই হিয়ার দ্য নিউজ হবে, হিয়ার এনি নিউজ। তোমার মনে প্রশ্ন তো ভাই আপনি বলছেন অ্যাজ সুন এজ আগে পরে একই টেন্স হয়। একই টেন্স হয় নরমালি, কিন্তু যদি ফিউচার ইনডিফিনিট টেন্স হয় এক পাশে, অন্য পাশে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিব। এই জন্য বলেছি, আগেটা দেখাই তোমাদেরকে। আই প্ল্যান টু মুভ as soon as I find another apartment, আমরা as soon as আগে দেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, পরে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রাখবো। হাউ এভার যদি কোনো বাক্যে ফিউচার ইনডিফিনিট টেন্স আসে, আমরা অন্য পাশে তো ফিউচার ইনডিফিনিট টেন্স দেওয়ার কথা, কিন্তু আমরা দিতে পারি না যেহেতু, এজন্য আমরা কি দিব? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে আসো, আই উইল ফোন ইউ as soon as I hear any news, আমি তোমাকে কল দিব যখনই আমি নিউজটা পাবো। বাংলা অর্থ কিন্তু সেম, বাংলা অর্থ দুটো ফিউচার। ইয়েস, যাচ্ছি এবার তোমাদের নিয়ে সামনে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ভাই, খুব ইম্পর্টেন্ট। বিশেষ পরীক্ষা অনেক প্রশ্ন আসে, ভর্তি পরীক্ষা অনেক প্রশ্ন আসে। এটার আনসার আমি একটা বলে এসেছি, আমি টুইস্ট বলে দিচ্ছি। বলেছিলাম একটা সেন্টেন্স ক্লজ মার্কার যুক্ত একটা সেন্টেন্সের উভয় পাশে একই টেন্সে থাকবে। চিন্তা করো, আনসার বলবো আমি একটু ক্লিয়ার করে। দুটো প্রশ্ন লেখা আছে, আই থট, দুটো প্রশ্ন ভর্তি পরীক্ষা আসছে, একটা বিশেষ পরীক্ষা আসা। আই থট দ্যাট আই ড্যাশ হার বিফোর। সেকেন্ড প্রশ্ন, শি রিঅ্যাসিউরড মি দ্যাট শি ড্যাশ দ্য কার্ড। আমি চিন্তা করেছিলাম যে আমি তার আগে দেখছি। সেকেন্ড প্রশ্ন আনসার হলো শি রিঅ্যাসিউরড মি, সে আমাকে আবার আশ্বস্ত করেছিল যে সে কার্ডটা পোস্ট করছে, মানে কার্ডটা পাঠাইছে। তুমি আনসার কি দিতে চাইছো? ফার্স্ট কোশ্চেন আনসার হবে আই থট দ্যাট আই ড্যাশ হার বিফোর। প্রশ্ন করার আগে একটা প্রশ্ন করি, দেখো তো, বিফোর তোমাদের সেই ক্লাসে শুরু দিকে নিয়ে যাচ্ছি, মাঝে মাঝে চিন্তা করতে পারলে ভালো। কিন্তু তুমি এখন রাইট ফর্ম ভার্ব পড়ছো, এখন যদি চিন্তা করতে পারো ভাইয়া না পড়াইছে বিফোর, এরে বিফোরটা কোন পার্সোনাল সুইচ, এখন চিন্তা করলে কোনো গুণ হবে না তোমার ভাই। মানে তুমি যেই টপিক যখন পড়ছো তখনই শুধু চিন্তা করবা, এটা কিন্তু ন্যাচারাল ওয়ে না। ন্যাচারাল ওয়েটা হলো তুমি যখন যা পড়ছো নিশ্চয়ই সেটার দিকে এমফাসাইজ বেশি থাকবে। তুমি পার্সোনালি ওটা চিন্তা করতে পারো, আশেপাশে যদি কিছু পাও ওটা চিন্তা যদি করতে পারো, তাহলে কিন্তু প্রাসঙ্গিক হয়ে তোমার কাছে অনেকদিন থাকবে। এই জানাশোনাটা লং লাস্ট করবে। বিফোরটা কিন্তু এখানে প্রিপোজিশন নাকি কনজাংশন নাকি অ্যাডভার্ব? ইয়েস, এই বাক্যে বিফোরটা প্রিপোজিশন না বলেছিলাম। প্রিপোজিশন হতে হলে তারপর একটা নাউন প্রোনাউন, নাউন ফ্রেজ লাগবে, ফলে না। কনজাংশন হতে হলে তারপর একটা সেন্টেন্স থাকবে নাই, বা একটা ওয়ার্ড থাকবে নাই, সেটা এখানে একটা অ্যাডভার্ব। প্রিপোজিশনের পর আর একটা নাউন প্রোনাউন না থাকলে সেটা অ্যাডভার্ব হয়, এখানে এটা না অ্যাডভার্ব। আসো মূল প্রশ্নে চলে যাই, কোন অপশনটা আনসার করবো? আই থট দ্যাট আই ড্যাশ হার বিফোর। আনসার লেখা আছে তোমাদের জন্য, দেখো আনসারটা নিজেই করো। লেখা আছে দ্যাটের পূর্বে পাস্ট ইনডিফিনিট থাকলে পরে পাস্ট পারফেক্ট হয়। আবার বলছি, দ্যাটের পূর্বে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পরে পাস্ট পারফেক্ট হয়। আনসারটা করো তাহলে এবার। ও আনসার করবা কি? তোমার আনসার দেওয়া আছে, ও দেখো একবার কালো করা বোল্ড করাই আছে। আই থট দ্যাট আই হ্যাড সিন হার বিফোর, আমি চিন্তা করেছিলাম যে আমি তার আগে দেখছি। দেখো এখানে তুমি ওই যে পাস্ট পারফেক্টের ঘটনাটা চিন্তা করলে আনসার পেয়ে যাও। পাস্ট পারফেক্টের সময় কি জন্য বলেছিলাম? অতীতে শেষ হয়ে যাওয়া দুটা কাজ, যে কাজটা আগে ঘটছে একটু সেটা পাস্ট পারফেক্ট, যেটা একটু পরে সেটা পাস্ট ইনডিফিনিট। চিন্তা করো, আই থট আমি চিন্তা করেছিলাম, আমি চিন্তা করেছি পাস্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে। আমার চিন্তাটা কি? চিন্তাটা ছিল যে আমি তার আগে দেখছি, দেখার কাজ জানিস আরো আগের, সেটা হবে পাস্ট পারফেক্ট। আর যদি সে না বুঝতে চাও তাহলে দ্যাট দিয়ে কাজ করে ফেলো। দ্যাটের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স, পরে পাস্ট পারফেক্ট। আই থট দ্যাট আই হ্যাড সিন হার বিফোর, সেম কথা। শি রিঅ্যাসিউরড মি দ্যাট, সে আমাকে আবার আশ্বস্ত করেছে, পুনরাশ্বস্ত করেছিল যে শি, দ্যাট আছে আগে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে, পরে পাস্ট পারফেক্ট। শি রিঅ্যাসিউরড মি দ্যাট হি শি হ্যাড পোস্টেড দ্য কার্ড, সে কার্ডটা পোস্ট করছে। যদি এখন আর সে পোস্ট করার দরকার হয় না, এখন ডাইরেক্ট কল দেয়, মেসেজ দেয়, হোয়াটসঅ্যাপ, ইমেল সবকিছু এখন চলে। এখন আর ওই চিঠি জোগাড় আছে কি? এখন চিঠি লিখে এখনো মানুষ, তবে খুব কম সেটা। নেক্সট অ্যানাদার ইজি কোয়েশ্চেন, আমরা এইচএসসি লেভেলেও করেছি,
হ্যাঁ অ্যাজ কমপ্লিটিং সেন্টেন্স, বা আমরা রাইট ফর্ম ভার্ব আকারেও পড়ে এসেছি এসএসসি এইচএসসি লেভেলেও। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, পরীক্ষা এসেছে অনেক, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটা এসেছে এবং হুবহু এসেছে। লিস্ট এ ওয়ার্ক ফাস্ট, সব বইতেই প্রায় এই লিস্টের এক্সাম্পলটা ওয়ার্ক ফাস্ট দিয়ে লেখা, কাছাকাছি। আনসার কি দিবা? ওয়ার্ক ফাস্ট lest you should miss the train, walk fast lest you miss the train, walk fast lest you should miss the train, or walk fast lest you are missing the train। দেখো ব্যাখ্যা লিখেছে এখানে, লিস্টের পর সাবজেক্ট থাকলে লিস্ট শুড প্লাস ভার্ব বিশ্রাম হয়, এবং লিস্টের পর সাবজেক্ট থাকে। দেখো ওয়াক ফাস্ট লেস্ট ইউ আছে না, লেস্ট ইউ ভার্বে বিশ্রাম হয়, শুড প্লাস ভার্বে বিশ্রাম। তাহলে দেখো লিস্টের পর সাবজেক্ট আছে, শুড নাই, কোথায় কোথায় দেখো বি নম্বরে সাবজেক্ট নাই, শুড ভার্বে বিশ্রাম, সাবজেক্ট থাকলে তাহলে ভার্বের আগে সাবজেক্ট থাকবে, শুড থাকবে নাই, ভার্বের আগে সাবজেক্ট শুড আছে, কিন্তু শুড তো মোডাল অক্সিলারি, শুডের পর তো ভার্বের বিশ্রাম হয়, শুড প্লাস মিস হবে, মিসড তো হতে পারে না, ফলে এটাও বাদ, শুড থাকা সত্ত্বেও বাদ। তো কই শুড, শুড তো নাই, তাহলে উত্তর আর বুঝাইতে হবে না, তুমি উত্তর বুঝে গেছো, উত্তর নিশ্চয়ই এ। ওয়াক ফাস্ট লেস্ট ইউ শুড মিস দ্য ট্রেন। ওই যে আগে লিখেছিলাম হি রিডস দ্য বুক, সে একটা বই পড়ে, এ রিডস ভার্বটা হলো প্রেজেন্ট ফর্ম, হাউ এভার হি ক্যান রিড আ বুক, সে একটা বই পড়তে পারে, এ রিডটা বেস ফর্ম, ভার্বের সাথে ভার্বের বেস ফর্ম, কারণ আগে একটা মোডাল অক্সিলারি আছে। ক্যান, ভালো দুটা ইম্পর্টেন্ট প্রশ্ন। বিরক্ত হয় না কেউ, খুব কাজ দিবে এগুলো, খুব কাজ দিবে বিভিন্ন পরীক্ষায়, চাকরির বাজারে সবগুলো লাগে এগুলো। এখন পড়ছো এগুলো, তোমার সেই চাকরির সময় কিন্তু একটু একটু করে কাজে দিবে। কি হবে আনসার? আই উইশ আই ড্যাশ আ কিং, বলেছিলাম উইশ থাকলে কোন টেন্স হয়? হি টক্স অ্যাজ ইফ, এখানে অ্যাজ ইফ নিয়ে চিন্তা করলে পেরে যাবা, অ্যাজ দো নিয়ে চিন্তা করলে পেরে যাবা, চিন্তা করো, আমি তো রুল পড়তে চাইলে দেখাবো, অসুবিধা নেই। আই উইশ আই ড্যাশ আ কিং। 2 নম্বর প্রশ্ন, হি টক্স অ্যাজ ইফ হি ড্যাশ এভরিথিং। নেক্সট কোয়েশ্চেন, হি টকড অ্যাজ দো হি ড্যাশ এভরিথিং। আনসার কি দিতে চাইছো তোমরা? ফার্স্ট কোশ্চেন দেখো, আই উইশ, বলছিলাম উইশ থাকলে বাক্য নিশ্চয়ই এর পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে আই উইশ, আই এম হয় না, আই ওয়াজ হ্যাড, কি দিব আমরা? নিশ্চয়ই উত্তর দিব আই ওয়ার। আমি বলেছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স যখন পড়িয়েছিলাম তোমাদেরকে, যে আই থাকলে, আই উইশ থাকলে পরবর্তী অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। আই এর সাথে সিম্পলি ওয়াজ হয়, আই ওয়াজ এ বয়, না স্টিল আই এম এ বয়, মানে বিষয় হলো আই এর সাথে ওয়াজ হয়, নর্মাল কথা। কিন্তু যখন উইশ কথাটা আসে এবং যদি শর্ত এগুলো আসে, ওই যে যদি আমি রাজা হতাম, এমন প্যাটার্ন কল্পনা প্রসূত হয়, তখন আই এর সাথে ওয়াজ না হয় কি হয়? ওয়ার হয়। ইফ আই উইশ আই ওয়ার আ কিং, তাহলে বুঝতে পেরেছো নিশ্চয়ই। সেকেন্ড প্রশ্ন আসে, হি টক্স অ্যাজ ইফ অ্যাজ দো। দেখো আমি নিচে লিখেছি তোমাদের জন্য, অ্যাজ ইফ অ্যাজ দোর বিষয়টা ইম্পর্টেন্ট প্রশ্ন, কারেকশনের সময় তোমাদের খুব লাগবে। আমি যখন তোমাদেরকে কারেকশন পড়াবো তখন কিন্তু কোনো রুল পড়াবো না, এই জন্য আজকে ক্লাস একটু লম্বা করছি। কারেকশনের দিন কোনো রুল পড়াবো না, কারেকশনের দিন হয়তো আমি একবার 50টা সেন্টেন্স একদম বুঝে যাবো। কারেকশনের দিন তুমি খুব মজা পাবা, এই টেন্স, রাইট ফর্ম ভার্ব, তারপরে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল, এই ক্লাসগুলো যখন করবে একসাথে। কারণ কারেকশন নামে আলাদা কোনো টপিক না, কিন্তু পরীক্ষায় 3-4টা করে প্রশ্ন আসে সব পরীক্ষায়। তাহলে ওই 3-4টা প্রশ্ন আনসার করতে হলে তোমাকে এই কিছু সিলেক্টেড টপিক লাইক রাইট ফর্ম ভার্ব, টেন্স, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কন্ডিশনাল সহ কিছু টপিক ভালো করে পড়তে হবে, তখন কারেকশন খুব মজা লাগবে। আদারওয়াইজ কারেকশন মনে হবে হাই এই কি, কোনো কারেকশনাল মানে কারেকশনাল টপিকে কোনো আলাদা রুল নাই, শুধু সেন্টেন্স আর বিগত বিষয়গুলোর একটা অ্যাপ্লিকেশন। দেখো অ্যাজ ইফ অ্যাজ দো মানে যদিও, মানে যদি এমনটা বোঝায় বাক্যে ব্যবহার করবো। প্রেজেন্ট ইনডিফিনিট, অ্যাজ ইফ অ্যাজ দোর আগে হয় প্রেজেন্ট ইনডিফিনিট, পরে হয় পাস্ট ইনডিফিনিট। অ্যাজ ইফ অ্যাজ দোর আগে হয় পাস্ট ইনডিফিনিট, পরে হয় পাস্ট পারফেক্ট। যদি না তো যেন। দেখো আনসার লেখা আছে আই উইশ আই ওয়ার কি, আমরা হি টক্স, সে কথা বলে অ্যাজ ইফ যেন সে সব জানে। দেখো ওই যে বলছিলাম অ্যাজ ইফ এর আগে যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, পরে হবে পাস্ট ইনডিফিনিট। অ্যাজ ইফ এর আগে লেখা আছে হি টক্স, ভারতে আচ্ছা দেখো বুঝতে পারছো, হি টক্স সে কথা বলে, যেন সে সব জানে। তাহলে অ্যাজ ইফ এর আগে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, পরে হবে কি পাস্ট ইনডিফিনিট। এই নিউ, নো থেকে নিউ এসেছে, নো নো, তারপর নিউ নোন, এই নিউর সাথে মিলে ফেলো না, এটাকে ইংলিশে আবার হোমোফোন বলে, মানে যেই শব্দগুলোর প্রনাউন্সিয়েশন সেম কিন্তু তাদের বানান পৃথক, এটাকে ইংলিশে হোমোফোন বলে, সেটা তোমাদের লাগবে না। আসো সেকেন্ড, হি টকড অ্যাজ দো, ওই যে অ্যাজ ইফ অ্যাজ দো মানে একই, যেন। হি টকড সে কথা বলেছিল, তাহলে দেখো অ্যাজ দোর আগে লেখা আছে পাস্ট ইনডিফিনিট, পরে কি হবে? পাস্ট পারফেক্ট। হি টকড অ্যাজ দো হি হ্যাড নোন এভরিথিং। তাহলে আবার বলছি যে অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ হয় যেন, এর আগে যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, পরে হবে পাস্ট ইনডিফিনিট, এবং এটাই পরীক্ষায় বেশি আসে। আর অ্যাজ ইফ অ্যাজ দোর আগে যদি হয় পাস্ট ইনডিফিনিট, পরে হবে পাস্ট পারফেক্ট। নেক্সট আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের, পার্ট সিঞ্চ। সিঞ্চের ব্যাপারটা খুব জরুরি, আমরা ক্লাসের অলমোস্ট শেষ দিকে চলে এসেছি, তারপর কিছু প্র্যাকটিস আছে। তোমরা নিশ্চয়ই আমার সাথে আছো, এনার্জি নেই নাকি? প্রবলেম হলে একটু পজ করে একটু পানি খাও, একটু হাত পা নাড়াচাড়া দিয়ে তারপর আসো 1 মিনিট পজ করে। সিঞ্চটা খুব ইম্পর্টেন্ট, বিশেষ পরীক্ষা অনেক প্রশ্ন আসছে, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন আসছে, এটাকে আন্ডার রেট করা হয়, মানে মানুষ খুব বেশি নজর দেয় না, কিন্তু ইম্পর্টেন্ট। সিঞ্চ ইম্পর্টেন্ট ছাড়া কোনো কিছু নিয়ে আসি না, যেগুলো ইম্পর্টেন্ট পরীক্ষা বেশি আসে এগুলোই। বইয়ে হাজার হাজার বিষয় আছে, মানে অনেক ইস্যু আছে, এই রাইট ফর্ম ভার্বে মোটামুটি 50-60টা রোলের মতো লেখা আছে, আমি কিন্তু সব নিয়ে আসি নাই, পরীক্ষা একবার যেগুলো
আসবে, আসতে পারে, সেগুলো নিয়ে এসেছি। সিঞ্চের বিষয়টা দেখো, আমরা প্রায় শেষ দিকে। ফার্স্ট সেন্টেন্সে লিখেছে আই হ্যাভ পাস্ট 10 ইয়ার্স সিন্স আই ড্যাশ হার। সিন্স এই বাক্যে কনজাংশন দেখতে পাচ্ছ। সিন্সের আগে একটা সেন্টেন্স আছে আই হ্যাভ পাস্ট 10 ইয়ার্স, এটা সেন্টেন্স। সিন্সের পর আরেকটা সেন্টেন্স আছে স্টার্টেড উইথ প্রোনাউন আই ড্যাশ হার, এবং অপশনে দেখো ভার্ব আছে একটা। সেকেন্ড সেন্টেন্সও সেম, ইট পাস্ট আ লং টাইম সিন্স উই ড্যাশ আওয়ার আঙ্কেল। সিন্সের আগে একটা সেন্টেন্স আছে ইট পাস্ট আ লং টাইম, সিন্সের পরও একটা সেন্টেন্স আছে, শুরু হয়েছে সাবজেক্ট উই দ্বারা, প্রোনাউন লেখা আছে ক্লিয়ার কাট। ফলে তুমি বুঝতে পারছো সিন্সটা কনজাংশন দুটো সেন্টেন্স। এখন আনসার কি হবে, কোথায় কি দিব? সহজ কথা বলে রাখছি, সিন্সের আগে যখন তুমি দেখবা প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, তুমি পরে পাস্ট ইনডিফিনিট বসাবা, পাস্ট ইনডিফিনিট। সিন্সের আগে যদি কি দেখো প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, পরে পাস্ট ইনডিফিনিট বসাবা। তাহলে দেখো সিন্সের আগে আছে কি এখানে প্রেজেন্ট পারফেক্ট, ফলে পরে দিও পাস্ট ইনডিফিনিট। এখন এমডব্লিউটি মিট হলো প্রেজেন্ট ফর্ম, আমরা জানি মিট হলো প্রেজেন্ট ফর্ম, মেট হলো পাস্ট ফর্ম। ফলে মিট হবে না, হ্যাড মেট দিব না, আমরা হ্যাভ মেটও দিব না, দিব মেট। সিন্সের আগে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট হলে পরে দিব পাস্ট ইনডিফিনিট। আর সিন্সের আগে যদি উল্টাটা ঘটে, সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট দেয়, সিন্সের আগে যদি পাস্ট ইনডিফিনিট চলে আসে, তাহলে পরে কি দিব বলো তো? নিশ্চয়ই পাস্ট পারফেক্ট দিব। তাহলে দেখো সিন্সের আগে লেখা আছে পাস্ট ইনডিফিনিট আছে, সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট হলে, সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স হলে পরে কি হবে? পাস্ট পারফেক্ট। ফলে সিন্সের আগে লেখা আছে ইট পাস্ট আ লং টাইম, পাস্ট ইনডিফিনিট লেখা আছে, ফলে পরে দিব পাস্ট পারফেক্ট। ইট পাস্ট আ লং টাইম সিন্স উই হ্যাড মেট আওয়ার আঙ্কেল। বুঝতে পেরেছি নিশ্চয়ই? দেখো তোমার জন্য আরো সহজ করে লিখো আছে। I have passed 10 years since I met her. It passed a long time since we had met our uncle. সিন্সের আগে প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট হলে পাস্ট ইনডিফিনিট, সিন্সের আগে পাস্ট ইনডিফিনিট হলে পরে পাস্ট পারফেক্ট। আসো, প্রেফার ছাড়া কোনো স্ট্রাকচার বা আর কিছু বলবো না, তারপরে তোমাদেরকে 5-7টা প্রশ্ন দিয়ে ক্লাস শেষ করে ফেলবো। আসো নিশ্চয়ই এনার্জি নিয়ে নাকি? ইয়েস, আসো প্রেফার আনসার কি হবে একটু চিন্তা করো আগে, দেন আমি বলে ফেলবো ইনশাআল্লাহ আমাদের ক্লাসের শেষ দিকে। আমরা আইড মানে কি? আইড মানে কি সেটা বাক্য দেখে বুঝে যাবা। আমরা আইড বলতে দুটো জিনিসকে বোঝাতে পারি। আইড দ্বারা আই উড হতে পারে, আইড দ্বারা আই কি হতে পারে, আর আই হ্যাড। এখন এটা কি আই উড নাকি আই হ্যাড সেটা বোঝার একটা উপায় হলো তারপর ভার্বটা দেখবো, তার পরবর্তী ভার্বটা দেখে আমরা বুঝতে পারবো আইদার ইট ইজ আই উড অর আই হ্যাড। দেখ আমি দুটো সেন্টেন্স লিখি, লিখলাম আইড গো, এটা লিখলাম আইড গান। দেখি কি বলবো তোমরা, দেখি এই আমার সামনে যারা আছে তারাও বলো। আইড কি হবে? ইয়েস, দেখো ভার্বের গো আছে না, গোটা ভার্বের বেস ফর্ম বুঝতে পারছি। ফলে এখানে আইড মানে আই উড। আর দেখো এখানে আইড গান, বুঝতে পারছো ভার্বের পাস্ট ফর্ম তখনই হয় যখন তার আগে একটা হ্যাভ হ্যাজ হেড থাকে, যেহেতু আইড এটা কিন্তু হেড। এখন এখানে আইড বলতে কি বোঝাচ্ছে সেটা আমরা পরে দেখছি। এখনই আসো, আইড আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় প্রেফার, লাইক, প্রেফার, ভাই, তার মানে ভার্বের বেস ফর্ম আছে। ফলে দম বন্ধ করে আমরা ধরে নিচ্ছি আইড মানে আই কি উড, আই উড। তাহলে আই উড কি দিবে তুমি? আই উড প্রেফার, লাইক, প্রেফার, বাই। আমি একটা সহজ বাংলা বলি, প্রেফার শব্দ অর্থ হলো অধিকতর পছন্দ করা। লাইক মানে কি? পছন্দ করা। লাভ মানে কি? ভালোবাসা। ওই প্রেফারটাকে হলো ওই দুটার একটু হাইপার ভার্সন, মানে কি একজন থেকে আরেকজনকে বেশি পছন্দ করাকে আমরা প্রেফার বলি। এটা মূলত বাক্যে ব্যবহার করা এভাবে যে একটা জিনিসের থেকে আরেকটা জিনিসকে বেশি পছন্দ করা। যেমন আমি যে ধরো চা থেকে কফিকে বেশি পছন্দ করি, আমি পড়া থেকে লেখাকে বেশি পছন্দ করি, একটা থেকে আরেকটাকে বেশি পছন্দ করা বোঝাতে প্রেফার বলা হয়, মানে অধিকতর। প্রেফার শব্দের মানে হলো অধিকতর পছন্দ করা। তাহলে প্রেফার শব্দের একবার সহজ এক্সাম্পল লিখে তারপর তোমার উপরটা বুঝে যাবা। আমি লিখলাম ধরো আই প্রেফার টি, তারপর কি দিব আমরা? টু নাকি দেন? কি দিব? টু নাকি দেন? টুই দিব। আই প্রেফার টি টু কফি। এখন এই টু মানে কিন্তু টুর বাংলা অর্থ দেন, কিন্তু দেন লেখা যাবে না, প্রেফার বা প্রিপারেশন টু হবে কিন্তু এখানে। আই প্রেফার টি টু কফি মানে হলো আমি অধিকতর পছন্দ করি চাকে কফির চেয়ে, মানে কফির চেয়েও চাকে বেশি পছন্দ করি। তো দেখো টুর আগে একটা নাউন, পরে একটা নাউন। আরেকটা বাক্য যদি এইভাবে লিখি, আই প্রেফার রিডিং টু রাইটিং। দেখো প্রেফার বা টু আছে না, আই প্রেফার। আমি অধিকতর পছন্দ করি কাকে? রিডিংকে, পড়াশোনাকে, মানে পড়াকে, টু রাইটিং লেখার চেয়ে। এখানে টু মানে কিন্তু দেন। এবার উপরের প্রশ্ন আনসার করো। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এসেছে বি ইউনিটে, যেখানকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের স্টুডেন্টদেরকে খুব ইংলিশ পড়তে হয়, খুব ডিপ পড়তে হয়। আইড ড্যাশ। দেখো এখানে বাক্যের প্যাটার্ন দেখতে পাচ্ছি আমরা, এ ব্লু ব্যাট কাভার, এ গ্রিন ওয়ান।
বাক্যের প্যাটার্নে দুটা কথা আছে যে আমি অধিক, এই বাক্যের মূল মানে হলেই আমি ব্লু বেড কাভারকে বেশি পছন্দ করি গ্রিন ওয়ানের চেয়েও, মানে গ্রিন বেড কাভারের চেয়েও আমি ব্লু বেড কাভারকে বেশি পছন্দ করি, তার মানে একটা থেকে আরেকটাকে পছন্দ করা বোঝাচ্ছে। তাহলে নিশ্চয়ই ভার্ব প্রেফার, আই প্রেফার দিয়ে রাখবো আমরা। তাহলে উত্তর বি বাদ ডি বাদ রইল এ আর সি। বলেছিলাম প্রেফারের সাথে প্রিডিকেট কি থাকবে জানো? টু থাকবে, তাহলে উত্তর কি হবে? সি তো না, উত্তর হচ্ছে এ। আই উড প্রেফার আ ব্লু বেড কাভার, আমি অধিকতর পছন্দ করি ব্লু বেড কাভারকে। কিসের চেয়ে? এই যে টু মানে চেয়ে, তবে দেন বলা যাবে না, টি এচ এন দেন বলা যাবে না। টু আ গ্রিন ওয়ানের চেয়ে, ওয়ান শব্দটা মূলত বেড কাভারকে রেফার করছে। একটা ইংলিশ শব্দে, একটা ইংলিশ সেন্টেন্সে একই ওয়ার্ড যখন সেকেন্ড টাইম আসে, শব্দটা সিঙ্গুলার হলে ওয়ান ব্যবহার করা হয়, প্লুরাল হলে ওয়ান্স ব্যবহার করা হয়। এই যে বেড কাভারটা এখানে সিঙ্গুলার আছে, বেড কাভারটা আবার এখানে বলবো, কিন্তু আবার বলবো না, ওয়ান বললেই বেড কাভার বোঝানো হয়। ফলে আই প্রেফার আ ব্লু বেড কাভার টু আ গ্রিন ওয়ান, একটা থেকে আরেকটাকে বেশি পছন্দ করা বোঝাতে প্রেফার হয়, তার সাথে একটা টু থাকতে হয়। বোঝাতে পেরেছি নিশ্চয়ই প্রেফারের বিষয়টা। দুটো সেন্টেন্স এখানে দেখে আরো ক্লিয়ার হয়ে যাবে। আই প্রেফার টি টু কফি, আই প্রেফার রিডিং টু রাইটিং। শেষ। তোমাদের জন্য শুধু সেন্টেন্স লিখেছি, উত্তর নিশ্চয়ই এখানে এ। সেন্টেন্স লিখেছি আই প্রেফার রিডিং টু রাইটিং, লিখা আছে আই প্রেফার টি টু কফি। টু ওয়ার্কস অ্যাজ দেন মানে কি? টু শব্দের অর্থ হলো দেন, তবে দেন লেখা যাবে না। আসো আমরা কিছু প্রশ্ন দিয়ে কাজ শেষ। এবার 4-5টা প্রশ্ন, তারপর আমাদের ক্লাস একবারে শেষ, কোনো টেনশন নাই। বলো, 5টা কোশ্চেন মাত্র। প্রথম প্রশ্নটা লেখা আছে আই ওপেন দ্য ডোর। আমি বলেছিলাম তোমাদেরকে অ্যাজ সুন এজ এর উভয় পাশে একই টেন্স হয়, শুধু খেয়াল রাখতে হবে ফিউচার টেন্স আছে কিনা। ফিউচার ইনডিফিনিট হলে এক পাশে ফিউচার ইনডিফিনিট, অন্য পাশে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট টেন্স লেখা আছে আই ওপেন দ্য ডোর অ্যাজ সুন এজ আই হার্ড দ্য বেল। আনসার নিশ্চয়ই সি। নেক্সট কোশ্চেন দেখি, বিশেষ পরীক্ষা আসছে। হি সেড, সে বলেছিল দ্যাট, খেয়াল আছে তো দ্যাটের কথা? দ্যাটের আগে যখন পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরে কি হয়? পাস্ট পারফেক্ট। সে বলেছিল, হি সেড দ্যাট হি ড্যাশ প্রিভিয়াস ডে। আনসার কি দিবা? হি সেড দ্যাট, দ্যাটের আগে পাস্ট ইনডিফিনিট টেন্স লেখা আছে হ্যাড কাম। কামের 3টা ফর্ম তো জানোই, কাম, তারপরে কেম, তারপরে আবার কাম, মানে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিকুলার ফর্ম, এর জন্য কাম হয়ে গেছে। হি সেড দ্যাট হি হ্যাড কাম দ্য প্রিভিয়াস ডে। থার্ড কোশ্চেন, ইট ইজ টাইম। খেয়াল আছে তো? ইট ইজ টাইমের কথা। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর পাস্ট ইনডিফিনিট টেন্স হয় যদি সেন্টেন্স থাকে, না থাকে কি হবে? ইনফিনিটিভ হবে। আসো, ইট ইজ টাইম, দেখতে পাচ্ছি অপশনে একটা সাবজেক্ট আছে, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স দিব। ইট ইজ টাইম ইউ রিয়েলাইজড, ইউ আছে সব জায়গায়, তাহলে এটা হবে না, ইউ হ্যাভ দিছে। এখানে দ্যাট ক্লোজটা দরকার নাই, পাশাপাশি রিয়েলাইজ পাস্ট ইনডিফিনিট টেন্স নাই, এখানে ইউ উড রিয়েলাইজ দরকার নাই, উত্তর হচ্ছে নিশ্চয়ই এ। ইট ইজ টাইম ইউ রিয়েলাইজড ইউর মিস্টেকস, এটাই ঠিক সময়, উপযুক্ত সময় তুমি তোমার মিস্টেক ধরার। শেষ। এই দুটো প্রশ্ন দিয়ে আমাদের ক্লাস শেষ হয়ে যাচ্ছে। মাই ফাদার ড্যাশ লিভ ইন গাজীপুর, আমার পিতা গাজীপুরে বাস করতো। বাক্যের মানেটা আমি অগ্রিম বলে দিলাম, আনসার কি হবে বলো? শুধু ইউজ টু, আমি বলেছিলাম কিন্তু শুধু ইউজ টু নামে কোনো শব্দ নাই। ওয়াজ ইউজড, এই আবারও ইউজ টু দিছে, ফলে এটাও নাই। ইউজ টুও হতে পারে, ওয়াজ ইউজ টুও হতে পারে, তবে খেয়াল করো বাক্যে আর কোনো ভার্ব আছে কিনা। আছে কিন্তু একটা, লিভ। বাক্যে একটা ভার্ব লেখা আছে লিভ। বলেছিলাম না শুধু ইউজ টুর পর ভার্বের বিশ্রাম হয়, আর ইউজ টু আগে যদি একটা অক্সিলারি ভার্ব আসে, এমিজ আর ওয়াজ, তখন ভার্বের সাথে কি হয়? আইএনজি হয়। যেহেতু এখানে লিভ লেখা আছে ভার্বের বিশ্রাম, ফলে উত্তর নিশ্চয় ডি হতে পারে না, উত্তর ইউজ টু। মাই ফাদার ইউজ টু লিভ ইন গাজীপুর, আমার পিতা গাজীপুরে বাস করতো, মানে কি এখন আর বাস করে না। নেক্সট, টু চেক অ্যাসিডিটি চেক করতে। ওয়ান হেড বেটার, খেয়াল আছে তো? হেড বেটার, হেড দেখলে পাস পারফেক্ট না, বরং হেড বেটার, হেড রেদার, উড রেদার, মোডাল অক্সিলারি, তারপর ভার্বের কোন ফর্ম? বেস ফর্ম। তাহলে ওয়ান হেড বেটার লিটমাস পেপার, কি দিবা ভাই? ইউজিং দিবা না, ইউজফুল দিবা না, ভার্ব লাগবে। ইয়েস, ওয়ান হেড বেটার ইউজ লিটমাস পেপার। তো এই ছিল তোমাদের সাথে আমাদের আজকের এই ক্লাস। আশা করি তোমরা ক্লাসটিকে এনজয় করেছো এবং তোমাদের প্রস্তুতি নিশ্চয়ই ভালোভাবে চলছে।